নমস্কার সবাইকে। নমস্কার সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি। নমস্কার। আচ্ছা, আমরা শোনা যাচ্ছে কথা। মাধ্যমে শুরু করছি। আপনারাও সবাই মিউট অবস্থায় আমার সাথে সাথে শান্তি মন্ত্র পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। अच्छा, আমরা গতদিন উচ্চারণ সম্পর্কে যতটুকু জেনেছিলাম তা নিয়ে কি কারোর কোনো অসুবিধা হয়েছে প্র্যাকটিসের সময়? গত ক্লাস নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, হয়তো আমরা সামনের দিকে এগোবো। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি। আমরা এতটুকু পড়েছিলাম, তো এতটুকুর মধ্যে আপনারা কোনো সমস্যা যেহেতু নেই বলছেন, এবার আমরা সামনের দিকে যাই। হ অবধি হয়ে গেছে, তারপর কি আসে? অনুস্বার, বিসর্গ। এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এর আগে ডয় শূন্যরো ঢয় শূন্যরো বলে একটা জিনিস আমরা বাংলায় পেয়ে থাকি, কিন্তু সংস্কৃতে এই দুটো নেই। এই দুটো যদি আপনারা কোথাও দেখতে পান, সেই ক্ষেত্রে এদের উচ্চারণ ডয় শূন্যরো যেটা আছে বা ডয় বিন্দুর অনেকে বলেন, ওটার উচ্চারণ করবেন ডয়ের মতো। আর ঢয় বিন্দুরও বা ঢয় শূন্যরও ওটার উচ্চারণ করবেন আপনারা হচ্ছে ঢয়ের মতো। যেমন গীতার প্রথম অধ্যায়ে আছে বিউঢাম, এটাকে কেউ বিউরাম বলবেন না। এটা কিন্তু আপনার ঢয় বিন্দুরও থাকলেও উচ্চারণটা যেহেতু সংস্কৃতে এই অক্ষরটাই নেই, তো এটাকে ঢয়ের মতোই উচ্চারণ করা হয়, বা ড থাকলে ডয় বিন্দুরও থাকলে ডয়ের মতোই উচ্চারণ করা হয়। তো কোথাও যদি আমরা ডয় বিন্দুরও বা ঢয় বিন্দুরও পাই, সেই ক্ষেত্রে এদের উচ্চারণটা কিসের মতো হবে? ড আর ঢয়ের মতো। আপনারা সবাই গীতা খুলে দেখে নিতে পারেন, অনেক জায়গায়ই পাবেন। বিউঢাম শব্দটা আপনারা নিশ্চয়ই পেয়েছেন, বা বিউঢাম দুটো শব্দ আপনার প্রথম দিকেই আছে, প্রথম দিকেই পেয়ে যাবেন। তো ওই জায়গায় 2 নম্বর এবং 3 নম্বর শ্লোকে বিউঢাম দুর্যোধনস্তদা, আর 3 নম্বরে আছে বিউঢাম দ্রুপদ পুত্রেণা। তো এই জায়গায় আমরা বিউরাম বা বিউরম বলবো না, বিউঢাম বলবো। আচ্ছা, তারপর অনুস্বার আর বিসর্গ আসে। অনুস্বারের উচ্চারণ সাধারণত হচ্ছে আপনার ময়ের মতো, ময় হসন্তর মতো। ময়ের মতো বললে ভুল হবে, কারণ ম যখন বলবো আমরা তখন ময়ের শেষে একটা অ আসে, কিন্তু অনুস্বারের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ওই অটা আসবে না। অনুস্বারের উচ্চারণটা কীরকম হবে? ময় হসন্তর মতো, মানে ময়ের শেষে যেই অটা আছে সেই অটা থাকবে না। আর বিসর্গর উচ্চারণ সাধারণত হয়ের মতো, ঠিক আছে? এটা কিন্তু আমি সাধারণত বলছি, সব ক্ষেত্রে বলছি না, বিষয়টা খেয়াল করবেন। সাধারণত অনুস্বারের উচ্চারণ ময় হসন্তর মতো, বিসর্গের উচ্চারণ হয়ের মতো, বা স্থানভেদে হ বা হয় হসন্তর মতো। এটা আমরা কখন হয় হসন্ত আর কখন অন্য কিছু সেটা আমরা জানবো, কিন্তু সাধারণত হয়ের মতো। আচ্ছা, তারপর কি লেখা আছে দেখুন। অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। এখন এখানে একটা বিষয়,
আমরা যখনই কোনো কিছু চ্যান্টিং করতে যাব, মানে কোনো কিছু পাঠ করতে যাব, কোনো একটা নির্দিষ্ট নিয়ম, কোনো একটা নির্দিষ্ট ছন্দে ফেলে কোনো সংস্কৃত স্তব, স্তুতি, শ্লোক, মন্ত্র যাই হোক পাঠ করতে যাব, সেই ক্ষেত্রে এই বিশেষ নিয়মগুলো প্রযোজ্য হবে। ঠিক আছে? এই যে পরে লেখা আছে না, অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়, এটা হচ্ছে যখন আমাদের কোনো নিয়মের মধ্যে থেকে হচ্ছে কোনো কিছু পড়তে হয়, তখন এই নিয়মটা প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্র বলতে কীরকম? ধরুন আমি আমার দিনলিপি বলছি, কিংবা ধরুন আমি কোনো একটা বিষয়, যেমন আমার গ্রাম সম্পর্কে সংস্কৃতে বলছি, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়মটা প্রয়োগ করব না। কেন করব না? কারণ এই যে আমি আমার গ্রাম সম্পর্কে বলছি বা আমি আমার দিনলিপি বলছি, এটা কিন্তু কোনো বাধা ধরা নিয়মে পড়ে না। যেখানে খুশি আমি শ্বাস নিতে পারি, যেখানে খুশি আমি থামতে পারি। এখানে আমার কোনো বাধ্যবাধকতা নেই যে এতটুকু আমার এক শ্বাসে বলতেই হবে, এতটুকুর আগে আমি সন্ধি বিচ্ছেদ করতে পারবো না, এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। তো যেই সব ক্ষেত্রে এই রকম বাধা ধরা নিয়ম থাকবে না, সেই সব ক্ষেত্রে আমরা অনুস্বারের উচ্চারণ ময় হসন্ত করতে পারি। কিন্তু যখনই এরকম বাধা ধরা নিয়ম চলে আসবে, যেমন গীতা শ্লোক, কিছু শ্লোক অনুষ্টুপ ছন্দ, কিছু শ্লোক শার্দূল বিক্রীডিত ছন্দ, কিছু শ্লোক আছে ত্রিষ্টুপ ছন্দ, তো ওই ছন্দের মধ্যে ফেলে যখনই পাঠ করতে যাব, কিছু নিয়ম চলে আসবে, কিছু বাধা ধরা সিস্টেম থাকবে, যেগুলোর বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা অনুস্বারের উচ্চারণটা ময় হসন্ত করব না সব জায়গায়। তখন কীরকম করব? এখানে লেখা আছে অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। এখন বর্গ বিষয়টা আমরা গত ক্লাসে পড়েছি যে ক থেকে ম অবধি 25টা অক্ষর আছে, প্রতি 5টা অক্ষরকে একটা বর্গের অন্তর্ভুক্ত করা হয়। ক, চ, ট, ত, প, এই 5টা বর্গ, এই 5টা বর্গের আন্ডারে মোট 25টা অক্ষর আছে। তো এবার জানতে হবে কি নাসিক্য বর্ণ জিনিসটা কি। নাসিক্য বর্ণ হচ্ছে, আমি একটু দেখাই, এই যে 5টা বর্গ আমরা পেয়েছিলাম, এর মধ্যে যে 5 নাম্বার করে অক্ষরগুলো, যেগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছিল, ক, খ, গ, ঘ, ঙ, ঙ হচ্ছে ক বর্গের নাসিক্য বর্ণ, নাসিক্য বা অনুনাসিক্য ধ্বনি। ঠিক আছে? ক বর্গের অনুনাসিক্য ধ্বনি কোনটি? ঙ। চ বর্গের অনুনাসিক্য ধ্বনি কোনটি? ঞ। ট বর্গের ন, ত বর্গের ন, প বর্গের ম। তাহলে নিয়মটা কি ছিল আবার পড়ি, এখন সহজ হয়ে যাবে। অনুস্বার যে বর্গের আগে বসে সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। এখন অনুস্বারের পরে যেই শব্দটা থাকবে তার যেই প্রথম অক্ষরটা, এটাই তো অনুস্বারের পরে থাকবে, তাই না? তো এই বর্গের এই অক্ষরটা যেই বর্গের অন্তর্ভুক্ত হবে, আপনাদের সবার বাসায় গীতা আছে, আমি আপনাদের অনুরোধ করব আপনারা গীতার প্রথম অধ্যায়ের কত নাম্বার 2 নাম্বার শ্লোকটাই খুলুন। প্রথম শ্লোকটাতে আপনার অনুস্বার নেই, তো 2 নাম্বার শ্লোকটা খুলুন। এখানে দেখবেন 3 নাম্বার শব্দে একটা অনুস্বার আছে। আচ্ছা, না, এটা দিয়ে বোঝানো সম্ভব নয়, আপনারা 3 নাম্বার শ্লোকে যান। এখানে যে নিয়মটা প্রযোজ্য হবে এটা আমরা আরেকটু পরে জানবো, 2 নাম্বার শ্লোকের নিয়মটা একটু পরে জানবো। 3 নাম্বার শ্লোকে দেখুন আপনাদের প্রথম শব্দেই একটা অনুস্বার আছে। তো এই অনুস্বারের পর যে অক্ষরটা আছে, প্রথম শব্দটা কি? পশ্যৈতাম, আর পরের শব্দটা কি? পাণ্ডুপুত্রাণাম আচার্য। তো আমরা নিয়মটা পড়েছিলাম অনুস্বার যে বর্গের আগে বসে, অনুস্বারের পরে কি আছে? প। তো অনুস্বার কোন বর্গের আগে বসেছে? প। প তো প বর্গেরই অক্ষর, তাই না? তাহলে অনুস্বার প বর্গের আগে বসেছে, সেই বর্গের নাসিক্য বর্ণের মতো উচ্চারণ হয়। তো সেই প বর্গের অনুনাসিক্য ধ্বনি কি ছিল? ময় হসন্ত। তার মানে অনুস্বারের জায়গায় আমরা ময় হসন্ত উচ্চারণ করব। তাহলে এখানে উচ্চারণটা কি হবে? পশ্যৈতাম। তারপর 2 নাম্বার লাইনে, আচ্ছা 2 নাম্বার লাইন না, এই লাইনে আরও একটা অনুস্বার আছে, দেখুন মাহতি। মাহতি শব্দের সাথে একটা অনুস্বার আছে, এর পরের অক্ষর আছে যা। তো
তো চ কোন বর্গের অন্তর্ভুক্ত? চ চ বর্গেরই অন্তর্ভুক্ত। তো চ বর্গের আগে হচ্ছে অনুস্বারটা বসেছে, তার মানে অনুস্বারের জায়গায় চ বর্গের অনুনাসিক ধ্বনির অর্ধ উচ্চারণ হবে। এখন চ বর্গের অনুনাসিক ধ্বনি কী ছিল? চ ছ জ ঝ ঞ। তো ঞ অনুস্বারের স্থলে অর্ধ উচ্চারণ হবে, তাহলে উচ্চারণটা তখন আর মাহতিম হবে না। এই জায়গায় আমরা ময় হসন্ত উচ্চারণ করব না, তখন এই জায়গায় কি উচ্চারণ করতে হবে? মাহাতিন, মাহাতিন চমুম। তারপর দ্বিতীয় লাইনে বিউঢান, এই মূল শব্দটাকে বিউঢাম, কিন্তু অনুসারে জায়গায় আমরা এখন ময় হসন্ত উচ্চারণ করতে পারবো না, কারণ পরে যেই শব্দটা আছে কি আছে? দ্রুপদ পুত্রেণ, এর প্রথম অক্ষর কি? দ। দ কোন বর্গের? ত বর্গের। তো ত বর্গর আগে হচ্ছে অনুসারটা বসেছে, তার মানে অনুসারের জায়গায় আমাদের ত বর্গের অনুনাসিক ধ্বনি উচ্চারণ করতে হবে। ত বর্গের অনুনাসিক ধ্বনিটা কি? ত থ দ ধ ন। দন্তন্য হচ্ছে ত বর্গের অনুনাসিক ধ্বনি, তার মানে অনুসারের জায়গায় আমাদের দন্তন্য হসন্ত উচ্চারণ করতে হবে। তাহলে উচ্চারণটা কি আর বিউঢাম হবে? হবে না, তখন কি হবে? বিউঢান, বিউঢান দ্রুপদ পুত্রেণ। এই জায়গায় কিন্তু আমি বিউঢাম করতে পারবো না, কিংবা অন্যান্য যেই আপনার অনুনাসিক ধ্বনিগুলো আছে, আর কি আছে দেখুন, মূর্ধন্য আছে, আমি কিন্তু এই জায়গায় বিউঢান বলতে পারবো না, বা প্রথম যেই পাশিয়াই তাম ছিল এই জায়গায় আমি পাশিয়াই তান বলতে পারবো না, পাশিয়াই তাং বলতে পারবো না, তাই না? তার মানে এই যে আমরা অনুসারে উচ্চারণ সব জায়গায় ম হবে সেটা কিন্তু নয়। অনুসারে উচ্চারণটা ভ্যারি করে কিসের উপর? তার পরের অক্ষরটা কোন বর্গের আছে তার উপর নির্ভর করে অনুসারে উচ্চারণটা চেঞ্জ হয়। কিছুদিন আগে আপনাদের উচ্চারণের ক্লাস তখন শুরু হয়নি, কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে অনুসারের উচ্চারণ কখন দন্তন্য হয়। কোথাও হয়তো অনুসারের উচ্চারণটা দন্তন্য শুনেছেন, কে বলেছেন আমার মনে নেই, কিন্তু কেউ একজন বলেছিলেন। তো অনুসারের উচ্চারণ কিন্তু দন্তন্য হয় এরকম নয়, দন্তন্য ছাড়াও আরও অনেক রকম উচ্চারণ হয়। কি কি হয়? উঁ হয়, ইয় হয়, মূর্ধন্য হয়, দন্তন্য হয়, ম হয়, আরও উচ্চারণ আছে। আমরা এর পরের পয়েন্টটায় গিয়ে জানতে পারবো অনুসারে আরও কি কি উচ্চারণ হয়। কিন্তু বর্গীয় অক্ষরগুলো পরে থাকলে সেই ক্ষেত্রে আমাদের অনুসারে উচ্চারণ এই 5 নাম্বার যেই অক্ষরগুলো আছে অনুনাসিক ধ্বনি, এইগুলোর অর্ধ উচ্চারণ করতে হয় অনুসারের স্থলে। তাহলে অনুসারের এই সিস্টেমটা, এই নিয়মটা কি সবাই বুঝতে পেরেছেন যে কোথায় আমরা অনুসারের উচ্চারণটা কেমন করব? কখন ময় হসন্ত করব, কখন উঁ করব, কখন ইয় করব? কারোর যদি কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি আনমিউট করুন এবং বলুন। সবাই কি বুঝতে পেরেছেন? মনে হয় বুঝেছি দিদি। আচ্ছা, দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনারা একটু হ্যান্ড রেজ করুন। হ্যাঁ হ্যাঁ, দীপক মহোদয় বলুন। মানে ক বর্গ আর চ বর্গের ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিতেন, মানে আমি তো আর ইও মানে কিভাবে উচ্চারণ করব সেটা একটু মুশকিল আর বুঝা। ক বর্গের ক্ষেত্রে ধরুন পাশিয়াই তাম, এই শব্দর পরে পাণ্ডুপুত্রানাম আচার্য আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি এরপরে এমন একটা অক্ষর আছে যেটা ক বর্গের। এই ক্ষেত্রে আমরা পাশিয়াই তাম না বলে পাশিয়াই তাং বলবো, মানে নর্মালি অনুসারে উচ্চারণটা বাংলায় আমরা যেমন করি, ঠিক আছে? অহংকারের ক্ষেত্রে আমরা অনুসারে উচ্চারণটা যেমন করছি ঠিক তেমন। আর চামুম, আমি এই লাইনেই তো চ বর্গের উদাহরণ ছিল এবং আমি বলেছি, আবারও বলছি, এই ক্ষেত্রে কি হয়? ইয় হসন্ত মানে কি? আমরা ইয় এর উচ্চারণটা কেমন বলুন তো? চ ছ জ ছ ঞ ঞ। তাহলে ঞ এর অটা জাস্ট বাদ চলে যাবে, আর বাকি অংশটা অনুসারে জায়গায় উচ্চারণ করতে হবে। কীরকম? মাহাতিন, মাহাতিন, ঠিক আছে? জাস্ট চ যেখানে উচ্চারণ করেন সেখানে জিহ্বাটা ঠেকিয়ে অব্যতীত ইয় এর বাকি অংশটা সাউন্ড বের করবেন, এটাই মাহাতিন চামুম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, উত্তম মহোদয় বলুন। দিদি নমস্কার। নমস্কার।
বাংলাদেশ উচ্চারণটা কি তাহলে বাংলাদেশই হবে? না, এই নিয়মে এখনো যায়নি। দেখুন, অনুসারের পর বাংলাদেশ শব্দটায় অনুসারের পর ল আছে। ল কিন্তু আমাদের ক থেকে ম এর মধ্যে পড়ছে না, তাই না? ক থেকে ম এর মধ্যে কি ল পড়ছে না। তার মানে না, এর জন্য না, পড়ছে নিশ্চয়ই আলাদা স্পেশাল নিয়ম আছে। আমরা এখন ক থেকে ম অবধি পড়েছি, এর পরেরগুলোতে পড়ে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা দিদি। হুম। এরপর নমস্কার। যেই নিয়মটা বলবো সেটা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন বাংলাদেশের উচ্চারণ কেমন হবে। আচ্ছা, অনামিকা মহোদয়া বলুন। নমস্কার দিদি। নমস্কার। দিদি, ওই যে ক বর্গ এবং চ বর্গের ক্ষেত্রে যেটা বলছিলাম এবং এটার উচ্চারণটা বাংলা ব্যঞ্জন বর্ণের মতো করতে হবে। অ বাদ দিলে তো বাংলা ব্যঞ্জন বর্ণ হয়ে যায়, সেটার মতো উচ্চারণ করতে হবে। না, ক বর্গের ক্ষেত্রে তাই, পাশিয়াই তাং, এটা ক বর্গের ক ক্ষেত্রে। এবং চ বর্গের ক্ষেত্রে না, চ বর্গের ক্ষেত্রে তো বাংলার মতো হচ্ছে না। মাহাতিন, আমরা কি তিং বলছি? তিং কিন্তু বলছি না, তিন বলছি। অনেকটা দন্তন্যর কাছাকাছি, বাট দন্তন্য নয়, কাছাকাছি। মাহাতিন এরকম। আচ্ছা, শুধু ক বর্গের ক্ষেত্রে এটা হবে না, ক বর্গের ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলার মতো, আর চ বর্গের ক্ষেত্রে ওই ক বর্গের ক্ষেত্রে বাংলার মতো। হ্যাঁ, ক বর্গের ক্ষেত্রে বাংলার মতো। আচ্ছা, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। আশুতোষ মহোদয়, হ্যাঁ বলুন। মহৎ-তিং, এটাকে অদ্ভুত উচ্চারণ হবে না? মহৎ-তিং অর্ধমাত্র উচ্চারণ হবে? হ্যাঁ, অর্ধ ন, অবশ্যই অনুনাসিক ধ্বনিগুলোর অর্ধ উচ্চারণ হবে, শেষের অগুলো থাকবে না। অর্ধমাত্র। হ্যাঁ। আচ্ছা, মহৎ-তিং, তিং সমান। হ্যাঁ। আর কারোর কোনো জিজ্ঞাসা? একটা কথা বলছি। হ্যাঁ, বলুন। এটাকে মহাপ্রাণ, আচ্ছা, বিসর্গকে বলা হয় নাকি মহাপ্রাণ বর্ণ বলে? মহাপ্রাণ, অল্প প্রাণ, এটা তো অন্য বিষয়, এটা এখানে আসবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে কি এই ক থেকে ম অবধি অনুসারে উচ্চারণ নিয়ে? আচ্ছা, তাহলে আমরা পরের অংশে গেলাম। আচ্ছা, এখানে ছিল কি অবধি? ক থেকে ম অবধি। এরপরে কি আসে? অন্তস্থ বর্ণ ইয়া, র, ল, ওয়া। ইয়া, ল, ও, এই তিনটা যদি থাকে আমাদের অনুসারের পরে, তাহলে এরা নিজেরাই অর্ধ উচ্চারণ হয়, প্লাস একটা চন্দ্রবিন্দু চলে আসে, মানে নাসিকার প্রয়োগ করতে হয়, প্লাস এরাই অনুসারের স্থলে অর্ধ উচ্চারণ হয়। কীরকম? এখানে উদাহরণ দিয়েছি দেখুন। নাশম, মানে মূল শব্দটা তো নাশম, আর উইধেহি দুটো আলাদা আলাদা শব্দ। যখন পাশাপাশি লিখছি, কোনো শ্লোকে যদি এরকম থাকে পাবেন, তো তখন অনুসারের পর কি আছে? ও। তো আমরা অনুসারের জায়গায় কীরকম উচ্চারণ করব? ও হসন্ত চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু কিন্তু সংস্কৃতে নেই। আমি চন্দ্রবিন্দুটা লিখেছি কী জন্য? আপনারা যে নাসিকার প্রয়োগ করবেন সেটা বোঝানোর জন্য। ঠিক আছে? আপনার নাসিকার প্রয়োগ করতে হবে। না সৌ বিধেহি, এরকম হবে। না সৌ, ও এর অটা বাদ চলে যাবে, শুধু উটা উচ্চারণ হবে। ঠিক আছে? না সৌ বিধেহি। হসন্ত আছে মানে স্বরবর্ণের অংশটা বাদ যাবে, এটা স্বাভাবিক। তো অটা চলে যাবে, জাস্ট উটা উচ্চারণ হবে। না সৌ বিধেহি। তারপর এই যে এখানে আসছে আমাদের উত্তমবাবুর প্রশ্নের উত্তর, বাংলাদেশের ক্ষেত্রে কি হবে। দেখুন, অনুসারের পর ল থাকলে কি হবে? লয় হসন্ত চন্দ্রবিন্দু। কি হচ্ছে? পড়ল লোকে, পড়ল লোকে। পরে ল আছে অনুসারের পর, তাই অনুসারের জায়গায় কি উচ্চারণ হচ্ছে? লয় হসন্ত চন্দ্রবিন্দু, পড়ল লোকে। তারপর অনুসারের পর ইও আছে। ইও থাকলে কি হবে বলেছি?
ইয় হসন্ত চন্দ্রবিন্দু, ইয় এর অটা বাদ চলে যাবে যেহেতু হসন্ত আছে, আর ইটা জাস্ট থাকবে। তাহলে কি হবে? ত্বচৈ যোগেশ্বরী, ত্বচৈ যোগেশ্বরী। ঠিক আছে, তাহলে পরেরগুলো তো একই রকম। পরের যেটা আছে এটা অনুসারের পর কি আছে? ও। তো এই ক্ষেত্রে কি হবে? ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণটা কি হচ্ছে আমাকে আপনারা বলবেন। দাঁড়ান আমি বলি, যাকে বলবো সে আনমিউট করে বলবেন। তপন রায় মহোদয়, আপনি আমাকে বলুন তো 4 নাম্বার শব্দটা মানে অংশটার উচ্চারণ কি হবে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। তব বৈশ্যঃ। তব কেন? আমি কি বলেছি? যখনই হসন্ত থাকবে, ও এর নিচে একটা হসন্ত আছে তো, তাই না? তো হসন্ত আছে মানে অটা বাদ, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? ও তাহলে তব বৈশ্যঃ এরকম? একদমই নয়, আপনার মনোযোগ নিশ্চয়ই ছিল না। আমি প্রথম যেটা আছে এটা আবার উচ্চারণ করছি। দেখুন, অনুসারের পর ও আছে, তাহলে ও এর অটা বাদ যাবে, শুধু উটা অনুসারের জায়গায় উচ্চারণ হবে। নাশৌ, নাশৌ বিধেহি। আমি কি নাশৌ বিধেহি বলছি না? তাহলে কি হবে বলুন 4 নম্বরটা? না দিদি, প্রথমটাই তো আমি বুঝতেছি না একটু, মানে ওইটাই বোঝার ট্রাই করতেছি তখন থেকে। আমি কি বলছি? নাশৌ, শৌ, শৌ বিধেহি। বুঝতে পারছেন না আপনি? না না, হ্যাঁ ওইটা বুঝতেছি না কেন জানি। আচ্ছা দেখুন, এটা কি অনুসারের পর ও আছে, তাই না? ও এর হ্যাঁ, অনুসারের পর ও থাকলে আমাদের নিয়মটা আমরা আবার পড়ি। দেখুন, অনুসারের পর অন্তস্থ বর্ণ থাকলে সেই অনুসারটা সেসব অন্তস্থ বর্ণের নাসিক্য হয়। এখন ও এর নাসিক্য বর্ণ হচ্ছে ও নিজেই। ঠিক আছে, এখন তার মানে অনুসারের জায়গায় আমার ওকেই উচ্চারণ করতে হবে, কিন্তু অর্ধ উচ্চারণ। অর্ধ উচ্চারণ মানে একটা হসন্ত আসবে, আর নাসিক্য যেহেতু একটা চন্দ্রবিন্দু আসবে, আর হসন্ত এলে ও এর অটা চলে যাবে, শুধু উটা উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? নাশৌ, নাশৌ, নাশৌ না হয়ে নাশৌ হচ্ছে হসন্ত থাকায়, আর উইধেহি। ঠিক আছে, এখন কি বোঝা গেছে একটু? একটু বুঝতে পারছি এবার দিদি, হালকা। তাহলে 4 নম্বরটা একটু উচ্চারণ করার চেষ্টা করুন। তাহলে এটা মানে কিভাবে একবার বলে দিন তো একটু খালি। না, আপনাকেই তো বলতে বলছি। দেখুন, অনুসারের পর ও আছে, আগেরটার মতোই তো। ও এর জায়গায় জাস্ট ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করুন। তয়ের পর ও হসন্ত চন্দ্রবিন্দু এলে কি হচ্ছে বলুন? দেখুন, দাঁড়ান, শয়ের পর ও হসন্ত চন্দ্রবিন্দু এলে কি হচ্ছিল? শৌ, শৌ। তাহলে তয়ের পর এলে কি হবে? বুঝতে পারতেছি না। কেন বুঝতে পারছেন না? আর কিভাবে বোঝাই বলুন? আচ্ছা দেখুন, এই যে দেখুন, না দিদি আপনি বুঝাচ্ছেন, এই যে বুঝতে পারতেছি না বিষয়টা, এটাই। না আপনাকে তো বুঝতে হবে। আপনি যতক্ষণ না বুঝবেন আমি আপনাকে বুঝাবো, অসুবিধা নেই। দেখুন, শয়ের পর কি আছে? শয়ের জায়গায় কি হচ্ছে? শৌ। আর তাহলে তয়ের পর থাকলে কি হবে? তাই তো। হ্যাঁ, আরেকবার একটু বলুন। শয়ের পরে অনুস্বার আছে, তাহলে ওটার উত্তর অনুসারে দিদি, ওটা শয়ের পরে প্রথমটাতে শয়ের পরে অনুস্বার আছে, তাহলে শৌ। হ্যাঁ এটা হ্যাঁ, অনুসারে জায়গায় তো আমরা ওটাও বলছি শৌ। তাহলে তয়ের জায়গায় কি হবে? শৌ। তাহলে তো এই তো বুঝতে পেরেছেন। আর বাকিটা তো যা আছে তাই, ওই শিয়াহ। এটা এখনো ইয়ের উচ্চারণ পড়াইনি, ওইটার দরকার নেই। আমি জাস্ট দেখতে চাইছি অনুসারে উচ্চারণটা পারছেন কিনা। তাও বুঝতে কি এখন পেরেছেন? দিদি এখন বুঝতে পারছি, ধন্যবাদ দিদি। ঠিক আছে। তো
আচ্ছা, তারপর আর পরেরটা, এর পরেরটা আমি কাকে ধরি দেখছি, যাকে বলবো প্লিজ আনমিউট করবেন। উৎপল আচার্যি মহোদয়, আপনি একটু এর পরেরটা চেষ্টা করুন তো। ইয়াদ্রুফৌ ইয়থা। ইয়াদ্রুপ অনুসারের জায়গায় কি হবে বলুন আমাকে। ইউ ইয়াদ্রুফৌ ইয়থা। না দেখুন, আগেরটায় ওরকম হয়েছিল কারণ পরে ছিল ও, কিন্তু এখানে অনুসারের পর তো ও নেই, ইও আছে। ইও এর অটা বাদ যাবে, জাস্ট ইটা অনুসারের জায়গায় উচ্চারণ হবে। তাহলে কি হবে বলুন। ইয়াদ্রুফ। ইউ দিদি আরেকবার একটু বলে দিলে। হ্যাঁ, আমি ওই আরেকটা যে উদাহরণ আছে সেটা আবার ব্যাখ্যা করছি, তাহলে আপনি পরেরটা বলবেন। এই যে দেখুন, ত্বচাই ত্বচা, এরপরে অনুসার আছে, এরপর কি আছে ইও। তো ইও থাকলে আমরা পড়েছিলাম ইও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ হবে। এখন হসন্ত আছে মানে অটা বাদ, আর চন্দ্রবিন্দু আছে মানে নাসিকার প্রয়োগ করতে হবে। তো অ বাদ দিলে ইও থেকে কি থাকে ই, আর চন্দ্রবিন্দু মানে নাসিকা, তাহলে কি হবে ত্বচাই, ত্বচাই যোগেশ্বরী, ত্বচাই যোগেশ্বরী। তাহলে এখানে কি হবে ইয়াদ্রুপৈ ইয়থা। এই তো গুড, খুব ভালো। আচ্ছা উত্তম মহোদয়, আপনি এবার 4 নম্বরটা বলুন দেখি। 4 নম্বর বলতে শেষটা, দুঃখিত, 6 নম্বরটা। আখিলাল লোকম। গুড, তাহলে কি আপনি এবার বুঝতে পেরেছেন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ দিদি। ওকে, ঠিক আছে। আর নমস্কার। রয়ের নাসিক্য হয় না, এটা কি হয় আমি একটু পরে বলছি। আচ্ছা, অনুসারে তো আর নিয়ম এখানে দেয়া নেই, তাহলে রয়েরটা বলে দিই। রয়ের ক্ষেত্রে আপনার অনুসারী কি, হ্যাঁ কিছু বলছেন কেউ? দিদি এখানে একটা আমার কনফিউশন তৈরি হয়ে গেল, মানে আপনি যখন অন্তস্থ বয়ের উচ্চারণ শিখালেন তখন মানে এটা তো বই না, না তো ব না, যখন ও আপনি মানে ও। ও আচ্ছা, মানে ওই হলন্তের জন্য শেষের অটা বাদ গেল, কিন্তু উচ্চারণের বেলায় তো শুধু মানে উচ্চারণের সময় ব খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কি। ওটা কি উচ্চারণ হবে না একদমই? না না, এটা তো ব নয়, ব আসবে কোত্থেকে? ব তো ওটা ছিল প বর্গেরটা, প ফ ব, ওইটা পুরোপুরি ব, আর এটা হচ্ছে ও। এখানে ব একদমই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, আপনার ক্লিয়ার কি হয়েছে? আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলুন। দীপক মহোদয়, মানে আমাকে আরো একটু ভাবতে হবে, মানে আচ্ছা এখানে কিন্তু ব আসবে না দিদি আমাকে, মানে আমি হ্যাঁ হ্যাঁ পরে আরো ভেবে নেবো আর কি। ঠিক আছে, ভেবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় পরের ক্লাস বা আমাকে সরাসরি ইনবক্সে বলবেন, আমি বুঝিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি রয়ের অংশটা বলে নিই, তারপর হচ্ছে আমি জিজ্ঞেস করছি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি না। রয়ের ক্ষেত্রে কি হয় দেখুন, ক থেকে ম অবধি 25টা অক্ষর, আর ইয়া ল ও 3টা অক্ষর, এই কটা হলো 28টা। এই 28টা অক্ষরের বাইরে যদি কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা অনুসারে উচ্চারণ করব হচ্ছে আপনার অনুসারে যে নিজস্ব নাসিক্য বর্ণ আছে সেটা। অনুসারে নিজস্ব নাসিক্য উচ্চারণ হচ্ছে ও হসন্তর মতো, মানে ক বর্গীয় যেই উচ্চারণটা, এটা হচ্ছে আমাদের অনুসারে নিজস্ব নাসিক্য উচ্চারণ। মানে অন্যান্য ক্ষেত্রে আমরা হচ্ছে বাংলার মতো উচ্চারণ করব, ঠিক আছে? বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেরকম বলছি বা অহংকার, এখানে যেরকম বলছি অনুসার উচ্চারণটা এক্স্যাক্টলি ওরকমই হবে। অন্যান্য ক্ষেত্র বলতে কি বোঝানো হচ্ছে, অন্তস্তর, তারপর তালব্য সমূর্ধন্য দন্তস্ব হ,
পরে যদি এই অক্ষরগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অনুসারের জায়গায় অনুসারের নিজস্ব নাসিক্য বর্ণ উচ্চারণ করব। মোট কথা ওই 25টা ক থেকে ম আর লব এই 3টা, মোট কয়টা হলো 28টা। এই 28টার বাইরে কিছু থাকলে সেই ক্ষেত্রে আমরা বাংলার মতো উচ্চারণ করব। আমি আবারও একটা জিনিস বলছি, এই যে আমরা বিশেষ নিয়ম পড়লাম যে অনুসারের উচ্চারণ ময় হসন্ত ব্যতীত আর কীরকম হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা বাধা ধরা নিয়মের মধ্যে যদি আমরা পাঠ করি সেই ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে আপনি বাধ্য নন ওভাবে প্রয়োগ করতে। আপনি চাইলে এই সব জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে পারেন, কারণ ওই অন্যান্য ক্ষেত্রে মানে বিভিন্ন পাঠ বা বিভিন্ন প্যারাগ্রাফ বলুন, প্রবন্ধ বলুন, এইসব ক্ষেত্রে আমরা বা দৈনন্দিন কথাবার্তা বলুন, যেখানে খুশি শ্বাস গ্রহণ করতে পারি, কোনো বাধা ধরার নিয়ম নেই। তাই আমরা এখানে সব জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে পারি। তো এটা একটু খেয়াল রাখবেন যে ওই গীতা, চণ্ডী ইত্যাদির ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমাকে একটু বলুন যে এতটুকু অবধি কোনো জিজ্ঞাসা আছে কি না? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে একটু হাতটা তুলুন। দিদি, হ্যাঁ বলুন। আমরা যখন হংস উচ্চারণ করি সংস্কৃতে, তখন তো হংস করি, তখন তো নয়ের মতো করি। কেন করেন? অনুসারের উচ্চারণ তো তাহলে কি এটা ভুল? হ্যাঁ অবশ্যই, নয়ের মতো হবে না তো, বাংলার মতো করতে হবে, অথবা আপনি হচ্ছে ময়ের মতো করতে পারেন। যেহেতু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ, আলাদা শব্দ, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে ময়ের মতো করতে পারেন। আর যদি হচ্ছে কোনো মানে ওই গীতা, চণ্ডী বা এরকম কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনি বাংলার মতো হংস বলবেন, হংস, হংস, হংস বা হংস। ওকে, ঠিক আছে দিদি। তাহলে কি দিদি মনে করেন যে দুটা বর্ণের মধ্যবর্তী যদি অনুস্বার থাকে, তাহলে সেটা ময়ের মতো করে উচ্চারণ করা যাবে? হ্যাঁ করা যাবে, কিন্তু সেটা হচ্ছে কোনো মানে ধরুন দৈনন্দিন আলাপচারিতার মধ্যে যদি হয়, ঠিক আছে। যদি কিন্তু ছন্দে ফেললেই আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি দিদি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আর কোনো জিজ্ঞাসা এতটুকু অবধি? হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ আমি বলছি, এই যে বর্গীয় ব এবং অন্তস্থ ব, যেটা ও বলে থাকি এখন সংস্কৃতিতে, এই দুইটার পার্থক্য আমি কিভাবে বুঝতে পারবো যে এটা বর্গীয় ব, এটা অন্তস্থ ব? বর্গীয় ব এর ভিতরে একটা ছোট্ট করে দাগ থাকে, আর অন্তস্থ ব দেখতে বাংলা বয়ের মতো, এতটুকুই পার্থক্য। এটা দেখেই চিনতে হবে। আর চিনার উপায় হচ্ছে উচ্চারণ শুনে। আচ্ছা আচ্ছা দিদি। আর 90% ব্যবহার হয় ও, ব ব্যবহার খুবই কম। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আমরা কি সামনে এগোবো? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, ভালো করে না বোঝা অবধি আমি বুঝাবো। কোনো জিজ্ঞাসা থাকলে সেটা বলুন। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। দিদি, আমি যেটা শুনেছিলাম, যেটা আমি কোথায় শুনেছি আমার মনে নাই, মানে দন্ত স্বয়ের উচ্চারণ স্থল যেহেতু নয়ের উচ্চারণ স্থল ওই একই জায়গায় দন্ত, এই জন্য তার আগে যদি অনুস্বর থাকে তাহলে নয়ের মতো করে উচ্চারণ করে তারপরে স উচ্চারণ করা যায়, এরকম কি কোনো নিয়ম আছে? আমি এটা কোথায় শুনেছি আমি আসলে বলতে পারছি না। না, এরকম আসলে ওইটা ব্যাকরণের নিয়ম নয়। ব্যাকরণের নিয়ম হচ্ছে আপনার এটা যেটা বললাম, আর এটা গুরু পরম্পরায় অনেকে করে।
যেমন আমাদের রামকৃষ্ণ মিশনে গুরু পরম্পরায় এটা করা হয়, কিন্তু আমি যেহেতু এখন ব্যাকরণ ক্লাস নিচ্ছি, আমি তো ব্যাকরণের বাইরে গিয়ে কিছু বলতে পারবো না, সেটাই বলছি। আমি যদি গীতা ক্লাস বা চণ্ডী ক্লাস নিতাম, সেই ক্ষেত্রে আমি গুরু পরম্পরায় এটা শিখে এসেছি যে উচ্চারণ স্থান অনুসারে এটা করা যায়। তো সেই ক্ষেত্রে আমি এটা শিখাতে পারতাম, কিন্তু এখন আমি ব্যাকরণের ক্লাস নিচ্ছি, আমি এই ক্ষেত্রে এটা বলতে পারবো না আপনাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, যেমন আমরা অনুস্বারের উচ্চারণ ময় হসন্ত যেটা শিখলাম, অনেক বড় বড় পণ্ডিত যাদের নখের যোগ্যও আমরা নই, তারা কিন্তু সব জায়গায় অনেক সময় অনুস্বারের উচ্চারণ ময় হসন্ত করে। তো আমরা কিন্তু ওনাদের নখের যোগ্য নেই, আমরা কি এখন তাদের ভুল ধরতে পারবো? নিশ্চয়ই না। তবে এটা ব্যাকরণে উল্লেখ নেই যে অনুস্বারের উচ্চারণ সব জায়গায় ময় হসন্ত হবে। অনুস্বারের উচ্চারণ যেগুলো এতক্ষণ ধরে বললাম আমি, এগুলোই ব্যাকরণে উল্লেখ আছে। আর যেটা করা হয় এর বাইরে গিয়ে সেটা সম্পূর্ণ গুরু পরম্পরার বিষয়। গুরু পরম্পরাকে আমরা ভুল বলতে পারি না, কিন্তু যেহেতু ব্যাকরণ ক্লাস নিচ্ছি, আমি এখন ব্যাকরণের বাইরে গিয়ে কিছু বলবো না। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? দিদি, হ্যাঁ বলুন। যদি অনুস্বারটা শব্দের পরে থাকে তাহলে সেটা কি ময়ের মতো করে উচ্চারণ করবো সর্বক্ষেত্রে, নাকি যে নিয়মগুলো বললেন ওভাবেই? অনুস্বার কিসের পরে থাকলে আমি বুঝতে পারিনি। যেমন এখানে দিদি আছে ওই প্রথম অধ্যায় 10 নম্বর শ্লোকে, ওখানে যে আছে অপর্যাপ্তং তদস্মাকং, এটা উচ্চারণ কি আছে এভাবেই? অবশ্যই ঠিক নেই, এটা তো অবশ্যই ছন্দে ফেলে করতে হবে, তাই না? গীতা শ্লোক তো ছন্দে পড়বে। তাহলে আপার ইয়াপ্তম, জাপ্তম কেন বলছেন? আমি গতদিন বলেছি যে আজকে থেকে অন্তস্তজকে, যেটা আমরা বাংলায় অন্তস্তজ পড়ি, সেটাকে আর জ বলবো না সংস্কৃতের ক্ষেত্রে, এটাকে ইয় বলবো, ইয়াদা ইয়াদা হি বলবো, যদা যদা হি বলবো না, এটা আমি বলেছিলাম। তাহলে অপর ইয়াপ্তম, অপর জাপ্তম নয়, অপর ইয়াপ্তন। অনুসারের পর ত আছে, ত বর্গীয় অক্ষর, ত বর্গের অনুনাসিক ধ্বনি দন্তন্য, তাই অনুসারের স্থলে আমাদের দন্তন্য হসন্ত উচ্চারণ করতে হবে। অপর্যাপ্তন তদস্মাকৌ। কারণ তদস্মাকৌ কেন হচ্ছে? কারণ পরে ও আছে, তো ও থাকলে অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু, এই জন্য তদস্মাকৌ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে এরকম দিদি, অপর ইয়াপতন তৎ অস্মাকৌ, এরকম না। তদ अस्माकौ কেন বলছেন? এই শ্লোকে কি অ আপনি দেখতে পাচ্ছেন? তদ अस्माकौ, দ পুরোটা একসাথে উচ্চারণ করবেন। তদ अस्माकौ ওয়ালম ভীষ্মা ভিরক্ষিতম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, যেহেতু প্রসঙ্গটা আসলে আমি একটা জিনিস বলি, গীতা শ্লোক এভাবে ভেঙে ভেঙে নিজের ইচ্ছা মতো সন্ধি বিচ্ছেদ করে পাঠ করা যায় না। যেটা বলছিলাম যে প্রসঙ্গক্রমে বলছি, এটা যদিও আমাদের ব্যাকরণের ক্লাস, গীতার ক্লাস নয়।
গীতা শ্লোক যেখানে সেখানে সন্ধি বিচ্ছেদ করে পড়বেন না। অনেক গীতাতেই ওরকম উচ্চারণের সুবিধার্থে সন্ধি বিচ্ছেদ করে দেয়া আছে, কিন্তু ওগুলো জাস্ট উচ্চারণের সুবিধার জন্য, পাঠ করার জন্য নয়। সন্ধি বিচ্ছেদ করে পাঠ করবেন না, কারণ সন্ধি বিচ্ছেদের কিছু নিয়ম আছে প্রত্যেকটা ছন্দের। যাই হোক, আমরা মূল যেই ক্লাস সেখানে ফিরে যাই। আমি একটু ডকুমেন্টটা আরেকবার শেয়ার করি, একটু ওয়েট করুন। আচ্ছা, আমরা এতটুকু পড়েছি, সবাই কি বুঝতে পেরেছেন? আমরা কি সামনে এগোবো? হ্যাঁ দিদি, সামনে এখন। আচ্ছা দিদি একটু তো বুঝতে পেরেছি দিদি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরের অংশে যাই। এই বিসর্গের বিষয়টাও আপনার অনুসারের মতোই, সাধারণত হয়ের মতো, কিন্তু সব জায়গায় হয়ের মতো না। আগে সাধারণ নিয়মটা পড়ে নিই। সাধারণ নিয়মে কি আছে দেখুন, বিসর্গের উচ্চারণ হয়ের মতো। বিসর্গের আগে যে স্বরধ্বনি থাকে, বিসর্গও সেই স্বরধ্বনিকে অনুসরণ করে। কীরকম? উদাহরণ দেয়া আছে, ক যুগ বিসর্গ। ক এর সাথে কোনো স্বরধ্বনি নেই, মানে অ আছে, ক এর সাথে অ আছে, কিন্তু আকার ইকার এগুলো এক্সট্রা কিছু নেই, এক্সট্রা কোনো কার নেই। তাই বিসর্গর জায়গায় প্লেন হ হবে, শুধুমাত্র হ। তাহলে কি হচ্ছে? কাহ। তারপর বিসর্গর পর কি আছে? ক আকার বিসর্গ। তো এই ক্ষেত্রে দেখুন, বিসর্গর আগে একটা আকার আছে। বিসর্গর উচ্চারণ তো হয়ের মতো, কিন্তু নিয়মে কি ছিল? বিসর্গের আগে যে স্বরধ্বনি থাকে তা বিসর্গও অনুসরণ করে। তো বিসর্গর আগে আ আছে, তো বিসর্গ জায়গায় হ হবে, প্লাস ওই আকারটা হয়ের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে তখন আর কা হ হবে না, জাস্ট হ হবে না, ওই আকারটাও হয়ের সাথে যুক্ত করতে হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? কাহা, কাহা। ঋষিকেশ নামে যিনি আছেন, অনুগ্রহ করে স্ক্রিনে কোনো দাগ দিবেন না, যেটা বলছিলাম। তারপর পরেরটাও সেম। কি হচ্ছে? বিসর্গ ক এর সাথে যুক্ত আছে। এখন বিসর্গ ক এর সাথে যুক্ত থাকলেও ক এর সাথে একটা ইকারও আছে, তো ইকারটা হয়ের সাথেও যুক্ত করতে হবে। উচ্চারণ কি হবে? কিহি, কুহু, কেহে, কোহ। প্রত্যেকটা একই নিয়ম। একটু ব্যতিক্রম নিয়ম আছে দুই ক্ষেত্রে, সেটা হচ্ছে ঐকার, ঔকার। এই দুটোর ক্ষেত্রে একটু ভিন্ন হয়। ঐকারের ক্ষেত্রে কি হয় দেখুন, আমরা জেনেছিলাম এর ক্ষেত্রে দুটো হচ্ছে স্বরধ্বনি যুক্ত হয়ে এই গঠিত হয়। কি কি ছিল? কি কি ছিল একটু বলুন তো দেখি, কার কার মনে আছে? কোন দুটি স্বরধ্বনি মিলে ওই গঠিত হয়? গুড, অ আর ই। এখন আমরা দুটোর যেহেতু যুক্ত আছে, শেষটা হচ্ছে বিসর্গর হয়ের সাথে যুক্ত করব। অ আর ইটা হচ্ছে বিসর্গর উচ্চারণ, যেটা মানে বিসর্গের জন্য যেই হটা আমরা পাই সেই হয়ের সাথে যুক্ত করব। তাহলে কি হবে? কৈহি, কৈহি, কৈহই নয় কিন্তু, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু যা আছে তাই হচ্ছে, কাহ, কাহা, কিহি, কুহু এরকম হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে অ আর এর মধ্যে জাস্ট ইটা যুক্ত হচ্ছে, অটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? কৈহি। ও এর ক্ষেত্রেও সেম। ও কি কি নিয়ে গঠিত হয় বলুন তো? অ ও উ, অ আর উ। তো এখানে হচ্ছে আপনার বিসর্গ জায়গায় জাস্ট লাস্ট যেই অক্ষরটা সেটা যুক্ত হবে হয়ের সাথে। তাহলে উচ্চারণটা কি হবে বলুন তো? ক ঔকার আর বিসর্গ থাকলে হি কেন আসবে? ও এর ভিতর কি ই আছে?
ই তো নেই, ও এর ভিতরে অ আর উ আছে, তাহলে উটা জাস্ট হয়ের সাথে যুক্ত করে দিন। কি হবে আবার বলুন, একজন বলেছিলেন সঠিকটা। কৌহু। এই তো এটাই। তাহলে এই বিষয়টা খুবই সহজ, এখানে বোঝার কিছুই নেই, জাস্ট যেই কাঠটা আছে সেই কাঠটা হয়ের সাথে যুক্ত করে দিবেন। আর এই ও এর ক্ষেত্রে একটু ভিন্ন, এই এর ক্ষেত্রে ই, ও এর ক্ষেত্রে উ, এটাই সবাই বুঝতে পেরেছেন কি? কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে বলুন। বুঝেছি দিদি। ওকে, বুঝতে পারছি। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কিছু বলবেন? নমস্কার। বিসর্গত দুই প্রকার না দিদি, একটা রজাত একটা হজাত না? হ্যাঁ, এটা সন্ধি যখন পড়বেন তখন বুঝতে পারবেন। মানে সন্ধির ক্ষেত্রে, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে দুইটা বিসর্গ আসে, একটা রজাত একটা সজাত। ঠিক আছে দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, আমরা পরে যাই। কি আছে, বিসর্গের পর ক খ থাকলে ক্ষয় হসন্ত, প ফ থাকলে ফয় হসন্ত, তিনটা স থাকলে শয় হসন্ত, মানে যেই শটা আছে, তালব্যস থাকলে তালব্যস হসন্ত, মূর্ধন্যস থাকলে মূর্ধন্যস হসন্ত, দন্তস থাকলে দন্তস হসন্ত উচ্চারিত হয়। মানে এই যে আগেরগুলো পড়লাম, আগেরগুলো হচ্ছে আপনার সাধারণত ওই যে একটু আগে আমরা অনুস্বারের উচ্চারণের সময় বলেছিলাম যে নর্মাল কনভারসেশনের সময় অনুস্বারের উচ্চারণ সব জায়গায় আমরা চাইলে ময় হসন্ত উচ্চারণ করতে পারি, কিন্তু আমরা যখনই হচ্ছে একটা বাধা ধরা নিয়মে পড়ে যাব তখন আমাদের ওই নিয়মগুলো মেনেই করতে হবে। তো এই ক্ষেত্রেও তাই, এই যখন হচ্ছে বিসর্গটা এমনভাবে আছে যখন তারপর কোনো স্বরবর্ণ বা কোনো আপনার কিছুই নেই, স্বরবর্ণ আছে অথবা কিছুই নেই, দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রে আমাদের বিসর্গের এই উচ্চারণ বিধিটা ফলো হবে, এই এতক্ষণ যেটা পড়লাম সেটা ফলো করতে হবে। আর যখনই পরে ব্যঞ্জন বর্ণ থাকবে সেই ক্ষেত্রে আমাদের এই স্পেশাল নিয়মগুলো ফলো করতে হবে। তবে এটা হচ্ছে আমাদের ওই চ্যান্টিংয়ের ক্ষেত্রে, পাঠের ক্ষেত্রে নয়, পড়া আর পাঠের ক্ষেত্রে নয়, পড়ার ক্ষেত্রে নয়। পড়া আর পাঠ করা দুটো কিন্তু ভিন্ন বিষয়। পাঠ করা মানে হচ্ছে আপনার কোনো একটা সুরে ফেলে নিয়মে ফেলে করা, আর পড়া মানে জাস্ট রিডিং পড়া। তো আমরা পাঠ করলে এই নিয়মটা মানব, অন্যথায় আমরা হয়ের মতো করতে পারি। তো এখানে নিয়মটা আবার দেখি চলুন। বিসর্গের পর যেই শব্দটা আছে তার প্রথম অক্ষরটা যদি আপনার ক বা খ থাকে, ঠিক আছে, সেই শব্দটা যদি ক বা খ দিয়ে স্টার্ট হয় সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় আমাদের উচ্চারণ করতে হবে ক্ষয় হসন্ত, খাবারের ক্ষয় হসন্ত। উদাহরণ কি আছে এখানে দেখুন, ভক্ত, এরপর বিসর্গ, তারপর কওচম। তো বিসর্গর পর ক আছে, নিয়মে পড়ছে ক বা খ থাকলে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়, তাই আমরা কি উচ্চারণ করব, ভক্তক ভক্তক কওচম, ভক্তক কওচম। তারপর বিসর্গর পর যদি প বা ফ থাকে সেই ক্ষেত্রে আমাদের ফয় হসন্ত উচ্চারণ করতে হবে। পরেরটা কি আছে, আচ্ছা পরেরটা ক খ এর উদাহরণ, মানে আগের নিয়মটারই উদাহরণ। ক খ থাকলে যে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয় তার উদাহরণ, তিখনৈক খডগহ এর উদাহরণ। তারপর 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর নিয়মের উদাহরণ। 2 নম্বর নিয়মটা কি পড়েছিলাম, প ফ থাকলে ফয় হসন্ত উচ্চারণ করতে হয়, মামগ্রত, এরপর বিসর্গ, তারপর পাতু। তো বিসর্গর পর প আছে, তাই আমরা বিসর্গের জায়গায় ফয় হসন্ত উচ্চারণ করব। কীরকম, মামগ্রতফ, মামগ্রতফ পাতু। বিসর্গের জায়গায় জাস্ট ফয় হসন্তটা বসিয়ে দিয়েছি, দেখুন পরেই লিখে দিয়েছি, মামগ্রতফ পাতু। আচ্ছা, তারপর পরে কি আছে, তালব্যস হসন্ত, মূর্ধন্যস হসন্ত, দন্তস্ব হসন্ত উচ্চারণ করতে হবে যদি বিসর্গর পর তালব্যস, মূর্ধন্যস বা দন্তস্ব থাকে। যেমন 1 নম্বর
চ্যাপ্টারের গীতার 9 নম্বর শ্লোকের 3 নম্বর শব্দে পাবেন ওয়াহবশুরা। এখানে আমি উদাহরণ দিইনি কেন আমি জানি না, দিতে মনে হয় ভুলে গেছি। যাই হোক, আপনারা যাদের সামনে গীতা আছে তারা কাইন্ডলি একটু খুলে নিন। 9 নম্বর শ্লোকটা খুলুন, প্রথম অধ্যায়ের। দেখবেন 3 নম্বর শব্দটা আছে তারপর বিসর্গ, তারপর সুরা। তো বিসর্গর পর তালব্যস্য আছে, তো এই ক্ষেত্রে আমাদের বিসর্গর জায়গায় তালব্যস্য হসন্ত উচ্চারণ করতে হবে। ওয়াহবশুরা। এক্ষেত্রে কিন্তু আমরা ক্ষয় হসন্ত, ফয় হসন্ত, এগুলো কিছু উচ্চারণ করতে পারবো না। বিসর্গর পর তালব্যস্য আছে মানে তালব্যস্য হসন্তই উচ্চারণ হবে। দন্তস্য থাকলে দন্তস্য হসন্ত উচ্চারণ হতো, দন্তস্য থাকলে তখন উচ্চারণ করতে হতো ওয়াহবস। তারপর মূর্ধন্যস্য থাকলে উচ্চারণ করতে হতো মূর্ধন্যস্য হসন্ত, তখন হতো ওয়াহবস। ঠিক আছে, মানে বিসর্গের উচ্চারণটা পুরোপুরি নির্ভর করছে পরের অক্ষরটা কি আছে তার উপর। তো কি থাকতে পারে? ক খ প ফ অথবা 3টে স। তো ক খ থাকলে ক্ষয় হসন্ত, প ফ থাকলে ফয় হসন্ত, 3টা স থাকলে যেই সটা আছে সেই স হসন্ত। এটাই হচ্ছে আমাদের বিশেষ নিয়ম বিসর্গের উচ্চারণে। তাহলে বিসর্গের দুটোর উচ্চারণ পাচ্ছি, একটা হয়ের মতো সব জায়গায়, আর আরেকটা হচ্ছে এই 3টা ব্যাপার, মানে ক খ প ফ আর 3টা স যদি থাকে তাহলে এইগুলো উচ্চারণ করতে হয়। ক খ থাকলে ক্ষয় হসন্ত, প ফ থাকলে ফয় হসন্ত, আর 3টা স থাকলে যেই স আছে সেই স হসন্ত। এর বাইরেও তো কিছু থাকতে পারে, তাই না? আমরা এর আগে যেটা পড়েছিলাম সেটা বলেছি স্বরবর্ণ থাকলে প্রযোজ্য, বা কিছুই না থাকলে, দাড়ি থাকলে প্রযোজ্য। মানে ওই শব্দটা যদি বাক্যের শেষ শব্দ হয় সেই ক্ষেত্রে আমরা শব্দটা বলতে বিসর্গটা যদি বাক্যের শেষ অক্ষর হয় সেই ক্ষেত্রে আমরা এই হয়ের নিয়মটা প্রয়োগ করব বাধা ধরা নিয়মের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে মানে ক খ প ফ 3টে স, কয়টা অক্ষর হলো মোট? 2 4 7। এই 7টা অক্ষরের ক্ষেত্রে এই নিয়ম 3টা প্রযোজ্য। এর বাইরে তো আরও অনেক অক্ষর আছে, তাই না? তো ওইগুলোর ক্ষেত্রে আমরা কি করব? ওইগুলোর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে হয় হসন্ত প্রয়োগ করতে হবে। ঠিক আছে, হাতের হয় হসন্ত প্রয়োগ করতে হবে। এই 7টার বাইরে যাই থাকুক না কেন, এই 7টার বাইরে যেই ব্যঞ্জন বর্ণই থাকুক না কেন বিসর্গর পর, সেই ক্ষেত্রে আমাদের হয় হসন্ত, হাতের হয় হসন্ত উচ্চারণ করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দিই, মামগ্রত, এরপর বিসর্গ আছে, এখানে পাতু না থেকে যদি আপনার কি থাকতো, একটা কিছু যেমন গর্ণা, এই শব্দটা থাকতো, গর্ণা, গ মূর্ধন্য, মামগ্রত বিসর্গ, এরপর গর্ণা এই শব্দটা আছে। এই ক্ষেত্রে বিসর্গ উচ্চারণ কি করতাম আমরা? যেহেতু ক খ প ফ 3টা স বা কোনো স্বরবর্ণ এইগুলোর কিছুই নেই, এর বাইরে আছে, বা বিসর্গটাও শেষ অক্ষর নয়, তাই আমরা হয় হসন্ত উচ্চারণ করতাম। তখন উচ্চারণটা কেমন হতো? মামগ্রতঃ, মামগ্রতঃ। ঠিক আছে, ওই চণ্ডীর কত নম্বর শ্লোক যেন আমাদের কি লোকস্তবে আছে মনে হয়, সসিদ্ধিঃসহ গণঃ, এরকম একটা আছে শ্লোক, সসিদ্ধিঃসহ গণঃ। দন্তস্বর পর বিসর্গ আছে, বিসর্গর পর গ আছে, যেগুলো হচ্ছে এখানে এর মধ্যে পড়ছে না, এই নিয়মগুলোর মধ্যে পড়ছে না, তাই আমরা বিসর্গর জায়গায় সেখানে হয় হসন্ত উচ্চারণ করি, সহ গণও বলি। যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিসর্গের উচ্চারণ বিধি। বিসর্গের উচ্চারণ নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি আমরা এগিয়ে যাই। দিদি হ্যাঁ বলুন। ওখানে কারের ওখানে ক রিকার বিসর্গ বা ক দীর্ঘকার বিসর্গ হলে ওরকম কি কোন নিয়ম আছে? আচ্ছা, হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। দীর্ঘ উকারের ক্ষেত্রে তো কোনো আপনার কি বলবো নেই, এটাকে কি বলে, সমস্যা নেই, কুহু বলতে পারবো। কারণ দীর্ঘ উকার হলে দীর্ঘ উচ্চারণ হবে, বিসর্গর সাথে হটা যুক্ত হবে। কিন্তু
রি এর ক্ষেত্রে আপনার ই উচ্চারণ করতে হবে। এটা একটা স্পেশাল নিয়ম, আমি বলতে ভুলে গেছি। ধন্যবাদ আপনাকে, আপনি মনে করিয়ে দিয়েছেন। কৃহি, ঠিক আছে? রিকার থাকলে বিসর্গর জায়গায় হয়ের সাথে ই রস্য ইকার যুক্ত হবে, কৃহি এরকম হবে, ঠিক আছে? হয়ের নিচে রিকার, না না, হয়ের নিচে রস্যই আসবে, রস্যইকার। রিকারের ক্ষেত্রে রস্যইকার আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। হ্যাঁ, আমার এটা বলতে মাথায় ছিল না, আমি ভুলে গেছি। যাই হোক, আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, এই যে শয়ের উদাহরণ তো এখানে দিয়েছিলাম, হ্যাঁ বলুন। যদি শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে ওই মানে উচ্চারণের সময় হসন্তের কারণে কি থামতে হয়? মানে অনেক ভিডিওতে দেখেছি মানে একটুখানি থেমে যায়। না, কেন থামবো? মানে যেহেতু না উচ্চারণ, এই যে যেমন এই যে ভক্তক, ওখানে তো অ উচ্চারণ হয় না, এইজন্য। না, আমি কি থামছি? ভক্তক কাওয়াচম, আমি কি থেমেছি কোথাও? ভক্তক কাওয়াচম, আমি কি ভক্তক বলে একটু স্পেস নিয়ে কাওয়াচম বলেছি? মানে ওই যে আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আচ্ছা, আপনি কি কোনো গীতার শ্লোক বা চণ্ডী শ্লোককে দেখেছেন এটা? জি জি জি, আমি ওই গীতার আমি বলি কিছু শ্লোক শুনি তো। হ্যাঁ, আমি বলি ওখানে কেন থামে জানেন? কারণ ওই জায়গায় থামার বিধি আছে, মানে ওগুলো অনুষ্টুপ ছন্দে পড়ে, তো ওই জায়গায় এসে ৮ অক্ষর হয়, এই জন্য একটু স্পেস দিয়ে পরের অংশে যায়, ঠিক আছে? অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে হচ্ছে আপনার যেই জায়গায় ৮ অক্ষর হবে সেখানে আমাদের থামা বিধি, থামতেই হবে। আর না থামলে অসুবিধা নেই, বাট যদি থামতে হয় আমাদের হচ্ছে ওই ৮ অক্ষরের ক্ষেত্রেই থামতে হবে, মাঝখানে কোথাও আমরা থামতে পারবো না আর কি। তো ওই সব ক্ষেত্রে হচ্ছে আমরা বিসর্গের উচ্চারণ করে থামি, অন্যান্য ক্ষেত্রে নয়। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, পরে অনেকগুলো তালব্য সহসন্ত, মূর্ধন্য সহসন্ত, দন্ত সহসন্তের উদাহরণ আছে, আপনারা এগুলো পরে দেখে নেবেন, আমি তো পিডিএফ দিয়ে দিব। হ্যালো, হ্যাঁ বলুন। দিদি ওই যে কর্ণ বিসর্গ, কর্ণ বিসর্গ মানে এর উচ্চারণটা একটু বলে দেন দেখি। একটু আরেকবার বলুন, আপনার কথা কেটে গেল। কর্ণ বিসর্গ, তারপরে চ আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কর্ণ হবে, কর্ণ চ, কারণ বিসর্গর পর চ থাকলে তো ক, হ্যাঁ হ্যাঁ, হয় হসন্ত আসবে, হ্যাঁ হয় হসন্ত আসবে। জি দিদি, ঠিক আছে দিদি, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অংশে যাই। এখানে হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল সব উচ্চারণ বিধি শেষ, এবার হচ্ছে আমরা যুক্তাক্ষরে যাব। যুক্তাক্ষরের ক্ষেত্রে বিষয়টা কি হয়, যেই অক্ষরগুলো যুক্ত আছে, যুক্তাক্ষর মানেই তো একাধিক অক্ষর যুক্ত থাকবে, তাই না? একাধিক ব্যঞ্জন বর্ণ যুক্ত থাকবে। তো যুক্তাক্ষরের ক্ষেত্রে যেই অক্ষরগুলো যুক্ত থাকবে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল উচ্চারণ করতে হবে, করা বাধ্যতামূলক। আপনি এখানে এক্সট্রা কিছু যোগ করতে পারবেন না, এখান থেকে কিছু বাদও দিতে পারবেন না। যেমন প্রথম শব্দটা বাংলায় কি বলি? রক্ষ। ক্ষিয়, ক্ষিয়কে ভাঙলে আমরা পাই কয় হসন্ত যুগ মূর্ধন্যস, কিন্তু বাংলায় বলছি কি রক্ষ, ক আর খ। খ কোত্থেকে এলো? খ কি আছে? ক্ষিয়কে ভাঙলে কি আমরা খ পাই? ক্ষিয়কে ভাঙলে পাই ক আর স, কয় হসন্ত আর স। তার মানে সংস্কৃতে আমরা এই খটা আনতে পারবো না, আমরা রক্ষ বলতে পারবো না, বললে কাটা, একদম কাটা। রক্ষ বলতে কোনো শব্দ নেই। কি কি আছে এখানে? ক হসন্ত মানে কয়ের অর্ধ উচ্চারণ আর স এর পূর্ণ উচ্চারণ, তার মানে এই দুটো আছে, দুটোই বলতে হবে। এর থেকে আমরা খ এক্সট্রা এনে যোগ করতে পারবো না, বা মূর্ধন্যকে বাদও দিয়ে দিতে পারবো না।
যদি এরকম হয় তাহলে উচ্চারণটা কি হবে? রক্ষ। কয় হসন্ত, কয়ের অর্ধ উচ্চারণ রক, আর শয়ের পূর্ণ উচ্চারণ স, রক্ষ বা রক্ষা। তারপর ইয়ক্ষ, ওয়ক্ষ। এরকম ক্ষীয় এর উচ্চারণটা আমরা হচ্ছে আর কেউ কয় খ করবো না, মানে সংস্কৃতের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে নয়। আবার বাংলা সংস্কৃত গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে? রক্ষ, ওয়ক্ষ, ক্ষমা, ক্ষতি ইত্যাদি। কেউ আর ক্ষতি, ক্ষমা, রক্ষ, রক্ষা এগুলো বলবো না। গেল ক্ষীয়। বর্গীয় যুগীয়, যেটা পরে দেখতে পাচ্ছি, জ্ঞান, যোগ্য, বাংলায় যেই শব্দগুলো পাই, এই ক্ষেত্রে আমরা যেই যুক্তাক্ষরটা আছে এটা ভাঙলে কী কী পাচ্ছি? বর্গীয় জ হসন্ত যুগ ইয়, মানে বর্গীয় জোর জাস্ট টাচ আর ইয় এর পূর্ণ উচ্চারণ। তো এখানে জ্ঞান যদি বলি বা যোগ্য যদি বলি, কি আসছে? দুটো গ, যোগ্য, দুটো গ আসছে। তো দুটো গ কি এখানে আছে? দুটো গ তো এখানে নেই, তাহলে আমি কোত্থেকে এক্সট্রা নিয়ে এসে এখানে যোগ্য বলবো? সংস্কৃতে তো এটা গ্রহণযোগ্য নয়, যা আছে তাই উচ্চারণ করতে হবে। কি আছে তাহলে দেখি। বর্গীয় যে হসন্ত মানে জয়ের অর্থ উচ্চারণ ঞ, পূর্ণ উচ্চারণ, তাহলে কি হবে? যোগ্য এর জটা তো আর জ নয়, ইয়, তাহলে কি হবে? ইয়াজ্জিয়া, ইয়াজ্জিয়া, জিয়ান। তারপর আর কি আছে এই অক্ষর দিয়ে? উইজিয়া, উইজিয়া। কেউ আর বিজ্ঞ, যোগ্য, তারপর জ্ঞান বলবো না, কি হবে? জিয়ান, ইয়াজ্জিয়া। তারপর আরেকটা কি বললাম? উইজিয়া, এরকম উইজিয়ান। জাস্ট যা আছে তাই উচ্চারণ করে দিব, এখানে কঠিন কিচ্ছু নেই। যা কি আছে, এই যুক্তাক্ষরটা ভাঙলে কি হয় এটা জানলেই হচ্ছে আমরা পারবো। এখানে কিন্তু কঠিন কিচ্ছু নেই, আমরা এক্সট্রা কিছু আনবো না, এটা মাথায় রাখবো, আর কিছু বাদও দিব না, এটা মাথায় রাখবো, তাহলেই কিন্তু সহজ হয়ে যায়। তারপরে যেটা আছে এটা আমি একটু পরে বলছি, এটা একটু স্পেশাল, এটা একটু পরে বলছি। 4 নম্বরটায় চলে যাই। 4 নম্বরটা কি আছে? কৃষ্ণ। কৃষ্ণ বাংলায়, কিন্তু সংস্কৃতে হলে রা, দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিতে হবে। আমরা জানি মূর্ধন্যর উচ্চারণ মূর্ধায় আর দন্তন্যর দাঁতে, তাই কৃষ্ণ বললে ভুল। কৃষ্ণা, 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 রা, রা, না এর উচ্চারণটা আগে প্র্যাকটিস করে করে মুখে আনতে হবে, তারপর রা বলতে হবে। কৃষ্ণা। কৃষ্ণ আর কৃষ্ণ পার্থক্য আছে না? কৃষ্ণ, কৃষ্ণ। তো প্র্যাকটিস করে এই জিনিসটা মুখে অবশ্যই আনতে হবে। আপনি যদি বলেন আমি তো পারছি না বলে কোনো কথা নেই, প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। তারপর 5 নম্বর কি আছে দেখুন, ও হসন্ত। ও হসন্ত নয়, অন্তস্থ ব। অন্তস্থ ব যদি কোনো অক্ষরের সাথে যুক্ত হয়, অন্তস্থর উচ্চারণ কি? অন্তস্থ বয়ের উচ্চারণ কি? ও, ও। তাহলে ওটাই উচ্চারণ হবে। ধরুন তয় হসন্ত যুগ ও, ততে জাস্ট টাচ, হসন্ত আছে মানে অটা বাদ, ততে জাস্ট টাচ, আর ও এর পূর্ণ উচ্চারণ তুয়, তুয়, তুয়। একটা অনুস্বার যোগ করে দিলে তুয়ম। ওই যে আমরা পড়েছিলাম না তুয়ম অর্থাৎ তুমি, এই যে এই তুয়ম, তুয়ম। এখানে অনুস্বারের পর কোনো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নেই, সেই জন্য হচ্ছে এই অনুস্বারটা ময় হসন্ত হয়ে গেছে, নয়তো আমরা অনুস্বার লিখতাম। তাহলে উচ্চারণটা কীরকম? তুয়। তারপর আরও কি উচ্চারণ আছে তয়ব দিয়ে, মানে ও যুক্ত হয়ে, যেমন দৃষ্টুয়া। গীতার 2 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ে দৃষ্টুয়া, শয়টয়ের সাথে ও যুক্ত হয়েছে, এক্ষেত্রে কি হচ্ছে? দৃষ্টুয়া। তারপর আর কি আছে? অশ্বত্থামা, শয়ের সাথে ও যুক্ত হয়েছে 8 নম্বর শ্লোকে, এই জন্য স্ব হচ্ছে, সতে জাস্ট টাচ, তারপর ও এর পূর্ণ উচ্চারণ স্ব, অশ্বত্থামা, এরকম। তারপর ত্বিদ মে তেষাম, ত্বিদ মে তেষাম, দ্বিজোত্তম, এরকম ও এর উচ্চারণটা এরকম। তারপর পরে যেটা আছে জফলা, যেটা আমরা বাংলায় বলি, সংস্কৃতে তো জফলা হবে না, এটা যেহেতু ইয় তাহলে এটা ইয় ফলা হবে। তাহলে ইয় ফলার জায়গায় আমাদের ইয় উচ্চারণ করতে হবে। কেউ সত্য বলবো না, কি বলবো? সত্য, সত্য। তয়ের পর ইয় আছে,
মানে তয় হসন্ত যুগ ইয়, তয়ের পর ইয় ফলা আছে মানে তয় হসন্ত যুগ ইয়, এটাকে আমরা ভাঙলে পাই। তার মানে তয়ের পূর্ণ উচ্চারণ হবে না, ততে জাস্ট টাচ, তারপর ইয় এর পূর্ণ উচ্চারণ সত্য, সত্য। তারপর মিথ্যা, মিথ্যা, ত্যাগ, সৈন্যস্য ইত্যাদি। এই ক্ষেত্রে একটা বিষয়, অনেকে কি করে, এই ইয় এর ইটা, ইয় যার সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, যেমন সত্য এখানে তয়ের সাথে ইয় যুক্ত হয়েছে, ইয় এর ইটা অনেকে তয়ের আগে নিয়ে আসে, এনে উচ্চারণ কী করে, শৈত্য। শৈত্য বলে কোনো শব্দ নেই, কেউ এই ই আগে নিয়ে আসবেন না, আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু কোথায় ভুল হতে পারে সেটা উল্লেখ করে দিচ্ছি, এরপরেও যদি ভুল করেন তাহলে হবে না, ঠিক আছে। দন্তস্বর পরে ই নেই, তার মানে আমরা ই উচ্চারণ করব না। দন্তস্বর পরে ত আছে, তয় হসন্ত, তার মানে আমরা তয় হসন্তই উচ্চারণ করব। সৎ, তারপর ইয়, সত্য, সত্য, মিথ্যা, ত্যাগ, সৈন্যস্য। তারপর আর কি হতে পারে, ইউধামন্যু। এই ক্ষেত্রে ওই ইয় এর সাথে যদি উকার আকার থাকে এগুলো যুক্ত হবে, এটা তো আর বলার কিছু নেই, ইয়ের উচ্চারণটা শেখাটাই হচ্ছে মূল কথা। তারপর ইয়ের উচ্চারণ গেল, এরপর যদি তয় তো, তারপর আরও এরকম কয় ক, পয় প ইত্যাদি থাকে, জাস্ট দুবার উচ্চারণ হবে। যেমন এখানে তয় তো আছে, তো তয় তো আছে মানে প্রথম তটা জাস্ট টাচ, পরের তটা পূর্ণ উচ্চারণ করতে হবে। দত্ত, এটা বাংলার মতোই, জাস্ট অয়ের পার্থক্য, দত্ত, এখানে তেমন কিছু নেই। এর পরেরটা একটু মনে রাখতে হবে, বাংলায় আমরা এই স্মরণ বলি, শুধু শয়ের উচ্চারণটা করি, ময়ের উচ্চারণটা কিন্তু করি না, কিন্তু সংস্কৃতে করতে হবে, স্মরণ বলতে হবে। ওই নিয়ম কিন্তু একটাই ঘুরে ফিরে, যে যেই অক্ষরগুলো যুক্ত আছে সেগুলো সব উচ্চারণ করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। তো স্মরণ, দন্তস ম আছে, তো শুধু স উচ্চারণ করা যাবে না, স্মর, এরপর রা, রা পূর্ণ উচ্চারণ করতে হবে, কারণ নয়ের নিচে কোনো হসন্ত নেই, তাহলে স্মরণ নয়, স্মরণ, স্মরণ। তারপর স্মৃতি, স্মৃতি। তারপর ভস্ম, ভস্ম, ঠিক আছে। তারপর লাস্টে যেটা দন্তস, এর সাথে ইও থাকলে কীরকম হয়, সিও, এর সাথে আকার আছে, ওই একটু আগে যেটা বললাম, যে বিসর্গের ক্ষেত্রে কি হয়, এর সাথে আগে যেই স্বরধ্বনিটা আছে সেটা বিসর্গর সাথে যোগ করতে হয়। এখন তাসিয়া, তাসিয়া শব্দে বিসর্গের আগে কিন্তু শুধু আ আছে, বিসর্গের আগে কিন্তু ইয়ফলাটা নেই, এটা মাথায় রাখবেন। আপনি হয়ের সাথে আবার ইয়ফলাও যোগ করে দিবেন না। নিয়মটা কি ছিল আমরা আবার একটু দেখে আসি, এই কোথায় কোথায়, এই যে বিসর্গের আগে যে স্বরধ্বনি থাকে বিসর্গও সেই স্বরধ্বনিকে অনুসরণ করে। এখন বিসর্গের আগে দেখুন এখানে আকার আছে, বিসর্গের আগে কিন্তু ইয়ফলা নেই, আর ইয়ফলা স্বরধ্বনিও নয়। তো আপনি এখন বিসর্গের জায়গায় যে হটা আসবে তার সাথে ইয়ফলা যোগ করে দিতে যাবেন না, এখানে জাস্ট স্বরধ্বনি মানে আকারটাই যুক্ত হবে, তাসিয়া হিয়াহা হবে না, তাসিয়া হা হবে, এটা একটু খেয়াল রাখবেন। এই হলো যুক্তাক্ষরের মোটামুটি নিয়ম। এবার যেটা স্কিপ করে গিয়েছিলাম সেটাই যাই, দাঁড়ান এটা কি পরে লিখেছি, না পরে আর লিখিনি, তার মানে এখানেই বলতে হবে। দেখুন একটা বিষয় খেয়াল করুন, এতক্ষণ আমরা যতগুলো যুক্তাক্ষর পড়েছি প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছিল, রক্ষ, কয় হসন্ত যুগ স, ক আগে যুক্ত আছে, স পরে যুক্ত আছে, সেই জন্য আমরা ক আগে উচ্চারণ করছি, স পরে উচ্চারণ করছি। জিয়া, জ আগে ইয় পরে, কৃষ্ণ, স আগে ন পরে, মানে যেটা আগে আছে সেটা আমরা আগে উচ্চারণ করছি, যেটা পরে আছে সেটা আমরা পরে উচ্চারণ করছি। কিন্তু এই হয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। হয়ের ক্ষেত্রে কি করতে হয় আমাদের, হয়ের ক্ষেত্রে যদি এমন কোনো অক্ষর যুক্ত হয় যেটা হচ্ছে আমাদের ওই বর্গীয় অক্ষরগুলো আমরা পড়েছিলাম ক থেকে ম অবধি, ওই বর্গীয় অক্ষরগুলোর 5 নম্বর বর্ণ মানে অনুনাসিক ধ্বনি, ওই ঙ, ঞ, তারপর ন, ন, ম, এই 5টা, এই 5টার কোনোটা যদি হয়ের সাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে অনুনাসিক ধ্বনিটা আমাদের আগে উচ্চারণ করতে হয়। মানে হওয়ার কথা কি ছিল এখানে, ব্রহ্ম, ব্রহ্ম, কিন্তু এখানে মটা আগে উচ্চারণ করতে হবে, ব্রহ্ম,
ব্রহ্ম না হয়ে কি হবে? ব্রহ্ম। ব্রাহ্মণবাড়িয়া না হয়ে কি হবে? ব্রাহ্মণবাড়িয়া। বনহি না হয়ে কি হবে? বহনি না হয়ে কি হবে? ওয়ানহি। এরকম মানে অনুনাসিক্য ধ্বনিটা জাস্ট আগে উচ্চারণ হবে শুধুমাত্র হয়ের ক্ষেত্রে। আর এই 5টা ব্যতীত মানে ঙ ঞ তারপর ণ ন ম, এই 5টা ব্যতীত আর কোনো অক্ষর যেমন ইয়, তারপর আর কি আছে দন্তস বা যাই হোক না কেন, এই 5টার বাইরে গিয়ে যদি কোনো কিছু হয়ের সাথে যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম আবার প্রযোজ্য হবে না। শুধুমাত্র এই 5টার ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে আপনাকে এই সাধারণ নিয়মের মতোই উচ্চারণ করতে হবে। যেমন আমি উদাহরণ দিই, আমরা বাংলায় বলি না বাহ্য, বাহ্য ব আকার হ বিসর্গ। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উচ্চারণটা বা হয়ের সাথে ইয়ফলা যুক্ত আছে, তো ইয়ফলাটা তো ওই 5টা অক্ষরের মধ্যে পড়ছে না, তো এই ক্ষেত্রে আমাদের হটাই আগে উচ্চারণ করতে হবে, ইয়টা আগে উচ্চারণ হবে না। ওয়াইহ হবে না, বাহ ইয়, ওয়াহ ইয়, হটা আগে ইয়টা পড়ে, ঠিক আছে? তারপর আমরা জিহ্বা বলি না বাংলায়, জিহ্বা, জিহ্বা, এখানে হয়ের সাথে ও যুক্ত আছে, আগে হ উচ্চারণ করতে হবে, পরে ও উচ্চারণ করতে হবে, জিহ্বা। কিন্তু আমাদের যদি ম থাকতো, এই উদাহরণ যেটা আছে ব্রাহ্ম হবে না, ব্রহ্ম বলতে হবে, ওয়াহনি হবে না, ওয়ানহি বলতে হবে, ব্রাহ্মণবাড়িয়া হবে না, ব্রাহ্মণবাড়িয়া বলতে হবে। এটাই জাস্ট হচ্ছে আপনার একটু মনে রাখার বিষয়। আচ্ছা, যুক্তাক্ষরের নিয়মগুলো কি সবাই বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ বলুন। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? নয়তো আমরা একটা নিয়ম আছে সেটা পড়ে আজকের ক্লাস শেষ করে দেব। আচ্ছা, বুঝতে পারছি দিদি। ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে গেলাম। দেখুন, পরে যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভুলটা আমরা এত পরিমাণ করি, কি বলবো। এই যেটা দেখতে পাচ্ছি এটা কি হ কি এরকম দেখতে? এরকম দাগ ছাড়া অর্ধেকটা দাগ, এরকম কি হ দেখতে? নিশ্চয়ই না, তাই না? এই যে দেখুন হ্রস্বস্বর, এই ক্ষেত্রে যে আমরা হটা লিখেছি আর এখানে যে হয়ের মতো দেখতে একটা জিনিস, এই দুটো কি একরকম? নিশ্চয়ই না। তাহলে এটা থাকলে আপনারা কেন হ উচ্চারণ করেন? এটা তো কমন সেন্সের বিষয় যে এটা হতেই পারে না। হ যদি হতো অবশ্যই পূর্ণ মাত্রা থাকতো, হ যদি হতো অন্য অক্ষরগুলো যেই মানে অ্যালাইনমেন্টে লেখা হয়েছে এটাও সেই অ্যালাইনমেন্টে লেখা হতো। এটা একটু নিচ থেকে কেন লেখা হবে? নিশ্চয়ই এটা হ নয়, তাই বলেই ওরকমভাবে লেখা হয়েছে। এটাকে হ বলা যাবে না, এটা হ নয়, এটার নাম কি? লুপ্ত অ। এটার কাজ কি? এটা অনেকটা প্রভাবকের মতো কাজ করে, এটার নিজের কোনো উচ্চারণ নেই, এটা অন্যকে প্রভাবিত করে, উচ্চারণটা চেঞ্জ করে দেয়, অন্যের উচ্চারণ পরিবর্তন করে দেয়। এটা যেখানেই থাকবে এর উচ্চারণ করতে যাবে না। অনেকেই পণ্ডিতি করে এটাকে উচ্চারণ করেন, এটাকে উচ্চারণ করবেন না, এটার নাম লুপ্ত অ, তাই বলে একে উচ্চারণ করবেন? উচ্চারণ করা যাবে না, এটার নিজের কোনো উচ্চারণ নেই। তাহলে এটার কাজ কি? এটা থাকলে এর আগে যেই অক্ষরটা থাকবে তার এক মাত্রা বেড়ে যাবে। আমরা কালকে পড়েছিলাম না যে কিছু অক্ষর আছে এক মাত্রায়, কিছু অক্ষর আছে 2 মাত্রায়। এক মাত্রায় হচ্ছে ওই, দাঁড়ান আমি ওই জায়গাটায় যাই তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে। এই যে এখানে এই 5টি রসস্বর 8টি দীর্ঘস্বর পড়েছিলাম, আ ই উ রি, এগুলো রস ছিল, অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হবে। এই অল্প সময়টাকে ধরা হয় এক মাত্রার উচ্চারণ। আর 8টি যে দীর্ঘস্বর আছে আ ই উ রি এ এই ও ঔ, এই যে আমি একটু বেশি টাইম নিয়ে উচ্চারণ করলাম, এই উচ্চারণটাকে বলা হয় 2 মাত্রার উচ্চারণ। তো এই লুপ্ত এর আগে যেই অক্ষরটা থাকবে সেটা যত মাত্রায় থাকবে তার থেকে এক মাত্রা বেড়ে যাবে। লুপ্ত এর আগের অক্ষরটা যদি 2 মাত্রার উচ্চারণ করতে হতো সাধারণত,
সেই ক্ষেত্রে আমাদের 3 মাত্রায় উচ্চারণ করতে হবে। 1 মাত্রার উচ্চারণ করতে হলে আমাদের 2 মাত্রায় করতে হবে, এরকম। যেমন সোপি, এমনিতে দন্তস ওকার, ও হচ্ছে আমাদের 2 মাত্রার উচ্চারণ, আমরা জানি ও হচ্ছে দীর্ঘস্বর, 2 মাত্রার উচ্চারণ। তো এখন লুপ্ত আছে মানে আমাদের আরও একটু বেশি টাইম নিতে হবে, আরও একটু বেশি সময় নিয়ে এটাকে উচ্চারণ করতে হবে। আগে যদি আমরা সো বলতাম, এখন বলতে হবে সো। আগে সো বললে এখন সো বলতে হবে। তো এই যে একমাত্রা বাড়িয়ে দিচ্ছে, এটাকে তো দীর্ঘ বলা যাবে না, কম সময়টাকে হ্রস্ব বলা হয়, এর থেকে বেশি সময় মানে 2 মাত্রার উচ্চারণটাকে দীর্ঘ বলা হয়। এখন 3 মাত্রাকে তো আর দীর্ঘ বলা যায় না, ওটারও একটা নাম আছে, ওটাকে বলা হয় প্লুতো। এই যে আমাদের 3 মাত্রার উচ্চারণ, এই উচ্চারণটাকে বলা হয় প্লুতো উচ্চারণ। তার মানে লুপ্ত থাকলে আমাদের দীর্ঘ থেকে প্লুতো উচ্চারণে কনভার্ট হয়ে যায় আগের অক্ষরটা। সাধারণত লুপ্ত এর আগেই দীর্ঘস্বরই থাকে, যেটা প্লুতোতে কনভার্ট হয়। তাহলে কি হবে? সোপি, রাজা, ভূত। রাজা, দেখুন আকার দুটোই আকার, দুটোই দীর্ঘস্বর, কিন্তু যাতে আমাদের বেশি টাইম দিতে হবে যেহেতু পরে লুপ্ত আছে। রাজা ভূত, রাজা ভূত। দৃষ্টদোষেপি, দৃষ্টদোষেপি, দো দীর্ঘ, সেও দীর্ঘ, কিন্তু লুপ্ত থাকায় সেতে দো থেকেও বেশি টাইম দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কি যেন কি বলছিলাম, হ্যাঁ লুপ্ত এর প্রভাব বা লুপ্ত এর উচ্চারণ। এর জায়গায় কেউ আবার সো হপি বলবেন না, রাজা হো ভূত বলবেন না, দৃষ্ট দোষে হপি বলবে না, তারপর নমস্কারও বলবেন না। আজকে থেকে এটা বন্ধ, যারা এতদিন বলে এসেছেন আজকে থেকে বলবেন না, এটা একটু মাথায় রাখবেন। আপনাদের আমি কালকে মানে গত ক্লাসে বলেছি ইয়োকে জ বলা যাবে না, এরপরেও আজকের ক্লাসে আপনারা জ বলেছেন, আমি খুবই দুঃখিত হয়েছি। পরের বার এটা করবেন না, ইয়োকেও জ বলবেন না, দন্তস্বকেও স বলবেন না, আর এই লুপ্ত অকেও অ বা হ বলবেন না, এটা একটু মাথায় রাখবেন। তাহলে লুপ্ত অ কি সবাই বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ বলুন। বুঝেছি সবাই দিদি। ঠিক আছে, আজকে অনেক পড়া হয়ে গেছে, বিষয়গুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রথম থেকে একদম এই অবধি কারোর কোনো যদি জিজ্ঞাসা থাকে বা কিছু বলার থাকে বলুন, যে কোনো কিছু, বা আগের ক্লাস নিয়েও যদি কিছু বলতে চান বলতে পারেন। এতক্ষণ অবধি যা পড়লাম এটাই কিন্তু সংস্কৃত উচ্চারণের বেসিক। এই উচ্চারণের বেসিক দিয়ে আপনি গীতা, চণ্ডী সব কিছুই পাঠ করতে পারবেন, জাস্ট ছন্দ সম্পর্কে একটু জ্ঞান লাগবে, তাহলেই কিন্তু আপনার উচ্চারণের ক্লাস আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ছন্দ জানলে আপনি গীতা, চণ্ডী সব কিছুই পাঠ করতে পারবেন, উপনিষদ, বেদ সব পাঠ করতে পারবেন। দিদি বাংলায় আমরা যেটা যজ্ঞ বলি, হ্যাঁ, আমরা সংস্কৃতে সেটা ইয়াজ্ঞিয় বলবো। এটা কি পারফেক্ট? ইয়াজ্ঞিয়, হ্যাঁ, ইয়াজ্ঞিয় বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এটা কি ইয়াজ্ঞিয় বলার সুযোগ আছে নাকি কোনোভাবে? বুঝলাম না, মানে ছোট করে কি জিওর আগে ছোট করে কি গয়ের উচ্চারণ করার কোনো সুযোগ আছে? বাংলায় যেটা যজ্ঞ বলি কোনো সুযোগ নেই, কারণ এখানে গয়ের কোনো অস্তিত্বই নেই, আপনি গ আনবেন কোত্থেকে? হ্যাঁ, আপনার কথা জানা যায় না, কিন্তু এরকম শুনেছি সেই জন্য বললাম দিদি। না, এটা তো শুনবেনই, এখন ব্যাকরণের যেটা নিয়ম সেটা বললাম, এখন সবাই তো সেটা ফলো করতে হবে এরকম নয়।
হ্যাঁ উত্তম মহোদয়, আমি যেটা বলছিলাম, এক মিনিট। যে এখানে আপনার হচ্ছে এই উচ্চারণটার কোনো সুযোগ নেই, গ উচ্চারণের কোনো সুযোগ নেই, তবে ভিন্ন শুনবেন। কারণ একটা নিয়ম যে সবাই ফলো করবে এরকম নয়। ওই একটা বিষয় হচ্ছে গুরু পরম্পরা, আরেকটা বিষয় হচ্ছে সবাই সঠিকটা ফলো করে না অনেক সময়। যেমন এই লুপ্ত অ যেটা পড়ালাম, এটা কিন্তু অনেকেই হ পড়ায়, অনেক বিখ্যাত গীতা শিক্ষক, অথচ হ পড়ায়। এটা খুবই দুঃখজনক বিষয়। আমি নাম বলছি না, কিন্তু আচ্ছা আপনাদের পরিচিত অনেক বিখ্যাত গীতা শিক্ষক আছে যিনি হচ্ছে এটাকে হ পড়ায়। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এটা হ নয়, এটা লুপ্ত অ, এটা একটু সবাই মনে রাখবেন। এবং আপনার পরিচিত সবাইকে আপনি বলবেন এটা লুপ্ত অ, এটাকে যেন কেউ হ উচ্চারণ না করে। যাই হোক, আর কারোর কোনো জিজ্ঞাসা? মানে আমি বলতে চাইছিলাম যে যারা হ্যাঁ তপন মহোদয়, আপনি কি বলছিলেন আমি বুঝতে পারিনি একটু। আপনি তো মিউট হয়ে গেছেন, আপনি একটু আনমিউট করে বলুন। না দিদি, বললাম যে ওই যে আপনি বললেন যারা বিখ্যাত তারাও ওটাকে হয়ের মতো করে উচ্চারিত করে, কিন্তু তাদের আসলে ভিত্তিটা তাহলে কোথায়? মানে কেন তারা জানে শুনে ওটা ইউজ করতেছে, এটা আর কি যদি বলতেন। এটা জেনে শুনে করে না, এটা না জেনে করে, এটা ভুল করে। দিদির কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা দিদির কাছ থেকে কেন নেব? না না, দিদি বলতে কেন পারবেন? এটা আমি বলি বিবেচনা করি, এটা হচ্ছে আপনার যারা করে এটা জেনে শুনে করে না, এটা ভুল করে। মানে আমি এর আগে যেটা বলেছিলাম গুরু পরম্পরার কথা, ওটাকে আমি কখনোই ভুল বলবো না। গুরু পরম্পরার বিষয়টা ভুল নয়, কিন্তু এই লুপ্ত এর বিষয়টা হ উচ্চারণ করা, এটা এক্স্যাক্টলি ভুল। কোনো যে সংস্কৃত জানে সে হ উচ্চারণ করবে না, যে করে সে হচ্ছে আপনার না জেনে করে, তার সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে কোনো ধারণা নেই, তাই সে করে। এবং আমার দেখা কোনো বিখ্যাত গীতা শিক্ষক যাদেরকে অনেকেই ফলো করে, আমাদের পরিচিত বা আমাদের ক্লাসের অনেকেই ফলো করে, এরকমও থাকবে। তো তাকেও আমি দেখেছি হচ্ছে এরকম করতে, আমি সেটাই বললাম। আর গুরু পরম্পরার বিষয়টা একদম আলাদা। হ্যাঁ তপন মহোদয় কি বলছিলেন আবার একটু বলুন। মানে দিদি বিষয়টা বুঝতে পারছি আর কি, আপনি যেটা বুঝাইতে চাইলেন বুঝতে পারছি আর কি। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলতে চান? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। উচ্চারণের বিষয়টা যে আপনি বললেন যে গুরু পরম্পরা, ওই বিষয়টা হচ্ছে বর্গীয় ব আর অন্ত্যেষ্টিয় ব, সেটার উচ্চারণ অনেকে হচ্ছে আপনার বয়ের মতো করে ফেলে, যে ও আমরা যে ও করি এই রকম উচ্চারণ করে না। তো এটাও কি আসলে গুরু পরম্পরায়, নাকি এটা সংস্কৃতর জ্ঞান না থাকার কারণে? এটা গুরু পরম্পরায় হতে পারে না। এটা আমি বলি গুরু পরম্পরার বিষয়টা হচ্ছে আপনার অনুসারেরটা অনেকেই ময় হসন্ত করে, সেটা আপনার গুরু পরম্পরায় করে থাকে, তো বিসর্গের উচ্চারণটা নয়, ঠিক আছে? বা ওই অনেক জায়গায় দেখবেন গীতায়ও পাঠান্তর আছে, দেখেছেন না? অনেক গীতায় স্টার চিহ্ন দিয়ে নিচে পাঠান্তর লেখা থাকে। ওই বিষয়টা গুরু পরম্পরার বিষয়। যেমন আপনি সহ আজকে অনেকেই উপস্থিত ছিল ক্লাসে, আপনাদের সবাইকে পড়ালাম, এখন সবাই কি সমান বুঝেছে? আপনি যতটা বুঝেছেন আরেকজন কি সমান বুঝেছে? নিশ্চয়ই না। এখন আপনি যতটা বুঝেছেন, আপনি আরেকজনকে যখন পড়াবেন, আপনি যতটুকু বুঝেছেন সেই জ্ঞান অনুযায়ী পড়াবেন। এখন আবার ধরুন উত্তমবাবু আরেকজনকে পড়াবেন, উত্তমবাবু তো আপনার মতো করে পড়াবেন না, উনি যতটুকু বুঝেছেন বা যা বুঝেছেন সেই অনুযায়ী পড়াবেন। তো তখন আগেকার দিনে আমাদের যেই শ্রদ্ধেয় গুরুরা ছিলেন, আমরা তো এখন অনেক সুবিধা পাচ্ছি, লিখিত গীতা পেয়ে যাচ্ছি। ওটা তখন কি বেদ লিখিত ছিল? বেদের অপর নামই তো শ্রুতি।
শুনে শুনে জ্ঞান আর আহরণ করতে হতো, কোনো নোটের ব্যবস্থা, পিডিএফের ব্যবস্থা ছিল না। তো শুনে শুনে যে যতটা নিতে পেরেছে তার শিষ্যদের তিনি ততটাই পড়িয়েছেন। এখন সবাই সমানভাবে পড়াননি, তো সেই জন্যই হচ্ছে মতান্তরটা হয় আসলে। তবে ব আর ও এর বিষয়টা ওরকম নয়, ব আর ও এর বিষয়টা অজ্ঞানতা, আর অনুসারের বিষয়টা মতান্তর বা গুরু পরম্পরায় যে যতটা শিখে এসেছে সেটা। লুপ্তয়ের বিষয়টাও তেমনই, অজ্ঞানতা। আরেকটা বিষয় দিদি, যেমন হচ্ছে দেখি যে অনেকেই হচ্ছে গীতা পাঠ করে, আমরা যারা হচ্ছে ওই যে মানে শুদ্ধ স্বরে মানে গীতা প্রশিক্ষণটা নিচ্ছি, আমরা তো হচ্ছে একেবারে হচ্ছে পদ্মের মতো করে যাই। অনেকে হচ্ছে ওই অন্যায় করা যেভাবে থাকে ওইভাবে উচ্চারণ করে, মানে তখন হচ্ছে কনফিউজড হওয়া লাগে যে আসলে মানে ওইটা কি আসলে সঠিক কিনা। যেমন আমরা বলি চইব, অনেকে বলে চ এব, না এটা ভুল, এটা আপনার আমি হ্যাঁ আজকেই তো বললাম না যে প্রত্যেকটা ছন্দের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, ওই নিয়মের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। যেমন অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে 8টা অক্ষর পরপর চাইলে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি, এর বাইরে এর আগে পরে আমরা চাইলেই সন্ধি বিচ্ছেদ করতে পারি না। ত্রিষ্টুপের ক্ষেত্রে 11 অক্ষর পরপর করতে পারি, 10 অক্ষরে আমার মনে চাইলো আমি একটু থামি, আমি পারবো না, করলে সেইটা ছন্দ নষ্ট হয়ে যাবে, আমাদের ছন্দটা থাকবেই না। তো ওটা আসলে ভুল, ওটা করার কোনো নিয়ম নেই, সে যেই করুক না কেন তারটা ভুল, এটা বলতে কোনো দ্বিধা নেই আসলে। যাই হোক, হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওদের উচ্চারণ শুনলে তখন হচ্ছে আমি কনফিউজড হয়ে যাই যে আমি আসলে কি ভুল পড়তেছি নাকি ওরা যেটা করতেছে আমি ভুল শুনতেছি, এমন মাঝে মাঝে মনে হয়। কনফিউজড হওয়ার একদমই দরকার নেই, যেটা লেখা আছে সেটাই পড়ুন, এক্সট্রা অন্যায় করতে যাবেন না। অন্যায় করা হয় কেন? আমাদের বোঝার সুবিধার্থে, আমরা যেন বুঝতে পারি, সেই জন্য। অত বড় বড় শব্দ দেখে আমরা ভয় পেয়ে যেতে পারি না, তো সেই জন্য অন্যায় করে দেয়া। যাই হোক, আচ্ছা দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। স্বর্ণালী দি আপনি হাত তুলেছেন। দিদি আমি আসলে একটা বিষয় আমি নিজে নিজে ভেবেছি, সেটা একটু শেয়ার করি। মানে আমরা তো জানি যে ঢয় বিন্দু র যেটা বাংলায়, এটা হচ্ছে গীতাতে হচ্ছে আমরা রয়ের মতো উচ্চারণ না করে ঢয়ের মতো করব, এটা আমরা জানি। তাহলে বাংলায় যখন মানে দেবনাগরী হরফ ছাড়া বাংলায় আমাদের কাছে যে গীতাগুলো আছে সেগুলো তো ঢয় লিখতে পারতো, তারা ওইটা বিন্দু মানে দেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে? তাহলে তো উচ্চারণও সবাই বুঝতো, মানে যেটা উচ্চারণ হবে না সেটা লিখলো কেন? এটা আমি নিজে নিজে ভাবি, এটা কি কারণ? এই জন্য কেন লিখলো আমি আসলে জানি না, কিন্তু সংস্কৃতে তো ওই অক্ষরটাই নেই, তাহলে আমি কি করে উচ্চারণ করব? এটা আমি আসলে বলতে পারছি না। বিন্দু দিয়ে লেখার মানে যারা লিখেছে প্রথম তারা কি ভেবে লিখেছে, তো আমি যে কারো কাছে জিজ্ঞেস করবো কেউ হাসে কিনা এজন্য জিজ্ঞাসা করিও না, মনে মনে ভাবি। না না, এটা হাসবে কেন? এটা একটা ভালো প্রশ্ন। এখন কেন লিখছে সেটা আমি বলতে পারছি না। সত্যি তো ঢ লিখলেই যত ঝামেলা চলে যেত। এখন ঢ কেন লিখছে, ঢয় বিন্দুরও কেন লিখছে জানি না। এটা গীতা ক্লাসের সময় ভেবেছি, কিন্তু তখন প্রথম প্রথম শিখতেছি তো অত প্রশ্ন করতে একটু মানে হেজিটেশন ছিল, তখন আর জিজ্ঞাসা করা হয় না, এজন্য করলাম। না না, আমি বলি আপনারা যারা আছেন কোনো হেজিটেশন রাখবেন না, একদম বাচ্চাদের মতো প্রশ্ন হলেও সেটা আমাকে করবেন প্লিজ। কারণ আপনারা যদি সংস্কৃত জেনে থাকতেন বা জানাই থাকতো তাহলে কি আপনারা আজকে এখানে আসতেন শিখতে? জানেন না বলেই এসেছেন। আমরা তো শিখতে এসেছি, প্রশ্ন না করলে শিখবো কী করে? সেটা যত রকম ছোটদের মতো প্রশ্নই হোক না কেন প্লিজ করবেন, আপনাদের কাছে এই অনুরোধটা রইল। আর দিদি আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারছি না, কারণ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আমার জানা নেই ওরা কেন ঢয় বিন্দুরও লিখে। যদি জানতে পারি আমি অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি। হ্যাঁ, আর কারোর কোনো জিজ্ঞাসা? অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা।
দিদি আমার একটু বলার ছিল। হ্যাঁ বলুন। আপনি আমাদেরকে অনুরোধ করবেন না, ওভাবে লজ্জা দিয়েন না। আমরা এমনি আপনার কথাটা পুরো কেটে গেল, কিন্তু আমার মনে হলো আপনি বলছেন যে অনুরোধ না করতে। অবশ্যই অনুরোধ করব, কেন অনুরোধ করব না। এখানে অনেকেই আছেন যারা আমার থেকে অনেক বড় বয়সে। হ্যাঁ, হয়তো এখানে আমি আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু ক্লাসের বাইরে গিয়ে আমি আপনাদের অনেকের মেয়ের মতো, অনেকের নাতনির মতো, অনেকের বোনের মতো, ছোট বোনের মতো। তো আমি অবশ্যই আপনারা সবাই অবশ্যই আমার কাছে সম্মানিত। এখানে হয়তো পড়াচ্ছি, কিন্তু তাই বলি কি আমি আদেশ উপদেশ ইত্যাদি দেয়া শুরু করব নাকি? যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে রাখি। কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা শান্তি দিচ্ছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে একটু শান্তি দিন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আর স্বপন মহোদয়, আপনি আপনার কার্যক্রম চাইলে শুরু করতে পারেন, কারণ অনেকেই ভোট দিয়েছেন। নমস্কার মহোদয়। হ্যাঁ মহোদয়, নমস্কার। হ্যাঁ নমস্কার। ঠিক আছে, আপনি কি তাহলে একটা আলাদা গ্রুপ করে দেবেন? হ্যাঁ ঠিক আছে, আমি করে দেব, অসুবিধা নেই। চাইলে আপনিও করতে পারেন। গ্রুপ করে দিলে ওনাদের ওখানে তো নাম, ফোন নাম্বার সবই থাকবে। কম বেশি আমি সবার সাথে কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি, আজকেই করে দিব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সবাইকে নমস্কার। হ্যাঁ সবাইকে নমস্কার, আজকের ক্লাসটা এখানেই রাখছি।